আমরা আজকে আবার পিএইচপিটাকে নতুন ভাবে একটু শুরু করি। গতদিন আমরা যেভাবে যে কাজগুলো করছিলাম, তো আমরা বলেছিলাম যে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো পিএইচপির কোডগুলা যদি আমাদেরকে রান করাতে হয় বা করাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা সার্ভারে রেখে রান করতে হবে। বিকজ অফ পিএইচপির যে কোড, সেই কোডগুলা ব্রাউজার পড়তে পারে না। ব্রাউজার আসলে বোঝে না, কোডগুলোর মানে বোঝে না। সো কোডগুলোর মানে একমাত্র বোঝে হচ্ছে ওই সার্ভার, কারণ ওই সার্ভারে আগে থেকেই সবকিছু বলে দেওয়া আছে যে এটা মানে এটা আর এটা মানে এটা। তো ওই মানেগুলা বোঝানোর জন্য আমাদেরকে অবশ্যই কোডগুলো সার্ভারের ভিতরে রাখতে হবে। আমি এতদিন পর্যন্ত এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এগুলো সবগুলা কাজ করছি কোথায়? যে কোনো একটা জায়গাতে রান করলেই সেটা কাজ করতো, হয় সার্ভারের ভিতরে বা সার্ভারের বাইরে। এমন না জাভাস্ক্রিপ্ট সার্ভারের ভিতরে কাজ করবে না, সব জায়গাতেই কাজ করবে, কারণ ওই ফাইলটা রান হচ্ছে ব্রাউজার এবং ব্রাউজার সেটা বুঝতে পারে। বাট পিএইচপি সেটা হবে না, তো এই জন্য আমাদেরকে সেটা সার্ভারের মধ্যে রাখতে হবে। তো আমরা সার্ভারে বলতে আমরা যেটা বুঝতেছি, যেহেতু আমাদের কাছে এখন প্রফেশনাল কোনো সার্ভার নাই, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, ট্রায়াল দিচ্ছি, টেস্ট করতেছি, এই জন্য তো টেস্ট করার জন্য তো আমার সার্ভার কেনার প্রয়োজন নেই, আমার টাকা খরচ করার দরকার নেই। যদি আপনি বড় লোক হয়ে থাকেন তাহলে কিনতে পারেন, বাট সার্ভার কিনে সেখানে আপনি ডেভেলপ করাটা বেশি হ্যাসেল, কারণ আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই জন্য একটা পদ্ধতি অবলম্বন করা যায় যে আমার নিজের কম্পিউটারটাকে আমি সার্ভার বানাতে পারি। আমি এটার প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমার প্রথম একটা জবে আমাকে জিজ্ঞেস করেছিল যে একটা সার্ভার আর একটা কম্পিউটারের মধ্যে পার্থক্য কি, কেউ বলতে পারবেন? ভাই কোনো পার্থক্য নেই, সার্ভার নিজেও একটা কম্পিউটার। আর কেউ? কথা বলেন। জি ভাই, কোনো পার্থক্য নেই। সার্ভার নিজেই তো একটা কম্পিউটার, সফটওয়্যার প্রসেস। সার্ভার নিজে একটা কম্পিউটার, ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ব্যাপারটা এরকমই। সার্ভার, আমরা প্রত্যেকটা কম্পিউটার একটাকে আমি সার্ভার বানাইতে পারি, সার্ভার বানাইতে হবে। সার্ভার এমনি এমনি হয় না, আপনার যে কম্পিউটার এটা তো আর এমনি এমনি সার্ভার হয় না, এর নাম তো কম্পিউটার। তো আপনি যখন একে সার্ভার বলবেন, তার মধ্যে অবশ্যই কিছু না কিছু কনফিগারেশন থাকতে হয়, এই কারণে আমরা সেটাকে সার্ভার বলি, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। যেমন আমার কম্পিউটারে আমার এই যে সি ড্রাইভের ভিতরে আমি একটা জ্যাম্প ইনস্টল করছি, তো সি ড্রাইভটাকে আমি আমার লোকাল সার্ভার বলতে পারি। আমি কি ডি ড্রাইভটাকে বলতে পারবো বা ই ড্রাইভটাকে বলতে পারবো? জি না ভাইয়া। আপনি যদি ডি ড্রাইভের মধ্যে প্রজেক্টটা রেখে রান করেন, রান হবে? হবে না। তার মানে আমার এই জ্যাম্প ইনস্টল করার আগ পর্যন্ত আমার কম্পিউটারটা কি ছিল? কম্পিউটার। ভুল বললাম? জি না ভাইয়া। এই জ্যাম্প ইনস্টল করলাম কারণ জ্যাম্প হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার ভিতরে অনেকগুলো সার্ভার আছে। তারপরে না আমার কম্পিউটারটা কি হয়ে গেল, কিছুটা সার্ভার হয়ে গেল। এখন তাহলে আপনি যদি আপনার কম্পিউটারকে সার্ভার বানাইতে চান, তাহলে অবশ্যই সেখানে কিছু কনফিগারেশন জিনিসপত্র থাকতে হবে। তো ওটাকে সার্ভার ইনস্টল করতে হয়, অনেক কাহিনী আছে। যাই হোক, আমরা বেসিক চিন্তা করতেছি, অত অ্যাডভান্স চিন্তা না করি। তো আমার এই কম্পিউটারটা আমি জ্যাম্প ইনস্টল করলাম আর একটা সার্ভার মোটামুটি হয়ে গেল। এখন পার্থক্য যদি বলি এতটুকু, যে সার্ভার, আপনার লোকাল কম্পিউটারটা আপনি যেটা নর্মাল কম্পিউটার সেটা আপনি অফ করতে পারেন। অফ করেন না আপনি? অফ আমরা করি, স্টার্ট করি নতুন করে, যা ইচ্ছা করি। কিন্তু যদি আপনার কম্পিউটারটাকে আপনি সার্ভার তৈরি করেন, লোকাল সার্ভার না, সার্ভার হিসেবে চিন্তা করেন বা ওখানে সার্ভার হিসেবে ডকুমেন্টগুলো রাখেন, তখন যদি আপনার কম্পিউটারটা অফ করে দেন, তাহলে আপনার কম্পিউটারে যে সার্ভিসটা বা যে প্রজেক্টটা রাখছেন, সেই প্রজেক্টটা যে কেউ বাহির থেকে যদি রান করতে চায় বা কেউ ঢুকতে চায়, ঢুকতে পারবে? না ভাই। জি না ভাইয়া। তাহলে আপনার সার্ভার যদি হয়, মানে সার্ভার অফ হওয়া মানে আপনার প্রজেক্টটা অফ হয়ে যাওয়া।
ফেসবুকে যত সার্ভার আছে সার্ভারগুলো যদি ডাউন হয়ে যায় আপনি কি ফেসবুকে ঢুকতে পারবেন? ঢুকতে জি পারবেন না। না। তো আপনার কম্পিউটারকে যদি আপনি সার্ভার চিন্তা করেন তাহলে কিছু কনফিগারেশন থাকতে হবে, আবার সেটা কি সবসময় অন থাকতে হবে। তো যেমনই আমরা যখন সার্ভার নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু এই জ্যাম্পের মধ্যে ঢুকে এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করি। এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা ওপেন করে একটা জিনিস বলে দিই, ভালো একটা প্র্যাকটিস শুরু করেন, সেটা হচ্ছে এই কন্ট্রোল প্যানেলটাতে ডাবল ক্লিক করলেও এটা ওপেন হবে, ডাবল ক্লিক করলেও ওপেন হবে। বাট এটা এটা শুধু না, যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি রাইট ক্লিক করে এই যে রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটরে রান করেন তাহলে সেটা বেশি ভালো অথেন্টিক হয় এবং এটাই করা ভালো। তো এটা করতে পারেন। আপনি ডাবল ক্লিক করলেও রান হবে এবং সেটা ওপেন হবে। বাট আপনি যদি রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর রান করেন তাহলে সেটা ভালো, তাহলে জ্যাম্প মাঝে মধ্যে ঝামেলা করে, ক্র্যাশ করে, এগুলো করবেন। যাই হোক, আমি এটাকে ওপেন করলাম, এটা আমার কাছে ওপেন হবে। এখন এখানে কিছু কাহিনী আছে। এখনো পর্যন্ত কিন্তু আমার সার্ভারটা রান না, যদি আমার এখানে আমি প্রজেক্টটা আমার এই ভিএস কোডের ভিতরে আমার প্রজেক্টটা যদি লোড করি, ওপেন ফোল্ডার থেকে গতদিন যেখানে কাজ করছিলাম, কোথায়, সি ড্রাইভের ভিতরে পিএসপি প্রজেক্টগুলো কোথায় থাকে, পিএসপির প্রজেক্ট কই রাখি আমরা, জ্যাম্পের ভিতরে, স্টুডিওর ভিতরে। এইচটি ডক্সের ভিতরে কেন রাখতেছি আমরা এত ফোল্ডার থাকতে? কারণ ওইটাই আমাদের লোকাল হোস্ট। এটাই লোকাল হোস্ট না, এটাই হচ্ছে লোকাল হোস্ট না। এই যে কথাগুলো আমরা বলতেছি কেন এটাকে জোর দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আসলে সবার মাথার মধ্যে অতটা থাকে না ভাই। আমি কেন এগুলা আমি গুরুত্ব দেই সেই জিনিসগুলা, যে জিনিসগুলো আপনি সহজে ইউটিউব ভিউতে আসলে বুঝতে পারবেন না, কনফিউশন জিনিস। এমনি আপনি অনেক রিসোর্স পাবেন কাজ করার জন্য, সেগুলো আপনি পাবেন, সো ওগুলোর জন্য আমি কত গুরুত্ব দিব না, আমি শিখাবো না হয়তো ওগুলো। যে জিনিসগুলো আপনি সহজে সচরাচর সব জায়গায় পাবেন না সেই জিনিসগুলো আমি একটু গুরুত্ব বেশি দিই। এইচটি ডক্স, আচ্ছা আমরা এটা ওপেন, এটাই যে আমার ওপেন হয়েছে দেখেন, এটা হচ্ছে ওই কন্ট্রোল প্যানেলটা। আমরা কোন এখানে সার্ভার আছে কয়টা? 5টা। এখানে 5টা সার্ভার আছে। আমরা সার্ভার নিয়ে কাজ করতেছি কোনটা? অ্যাপাচি কেন কাজ করতেছি? কারণ অ্যাপাচি পিএইচপি সার্ভার। কারণ পিএইচপি সার্ভার, যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব, সো পিএইচপি সার্ভারটা যখন আপনি স্টার্ট করবেন, এটা স্টার্ট করতে হবে, তার মানে সার্ভারটা এখন স্টার্ট করা অবস্থায় আছে, এখন সেটা কাজ করবে। যদি স্টার্ট না করেন তাহলে কিন্তু আর কাজ করবে না, সার্ভারটা স্টার্ট করতে হবে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সার্ভারটাকে যদি আপনি অফ করতে চান তাহলে এখানে আপনাকে স্টপ করতে হবে এবং এই জায়গা থেকে কোয়াইট করতে হবে। আপনি যদি এখান থেকে ক্লোজ করে দেন, আপনি মনে হচ্ছে সার্ভারটা বন্ধ হয়ে গেছে, আর সার্ভারটা কিন্তু বন্ধ হবে না। সার্ভার বন্ধ করার জন্য আপনি কি করতে পারেন? সর্বোচ্চ স্টপ করতে পারেন অথবা আপনি কিন্তু কোয়াইট করতে পারেন। এটা করলে বন্ধ হয়ে যাবে, বাট এখানে ক্লোজ করলে সেটা বন্ধ হবে না। তো এখন এই যে সার্ভারটা আপনি স্টার্ট করলেন, আপনি এখান থেকে কেটে দিলেন, এটা চলে গেল। যেমন আমি এখান থেকে কেটে দিলাম, আপনার কাছে মনে হচ্ছে যেটা চলে গেছে। আপনি আবার কি করছেন, এই জ্যাম্পের মধ্যে ঢুকে আবার আপনি ওই ওপেন করতেছেন, এখান থেকে ঢুকে আপনি আবার এখান থেকে কন্ট্রোল প্যানেলটা ওপেন করতেছেন। এরকম যতগুলো আপনি ওপেন করবেন সবগুলো কই থাকবে, দেখবেন যে এই জায়গাতে জমা হচ্ছে, এই জায়গাতে সবগুলো থাকতেছে। এখন এটা থাকাতে যেটা হবে, আপনার পিসিটা ক্র্যাশ করবে, বা এটা তো লোড নিচ্ছে, একটা সার্ভার না, এতগুলা সার্ভার আপনি শুধু স্টার্ট করতেছেন রাখতেছেন, সবগুলা জমা হলে আপনার ঝামেলা হবে। এটাতে আমি যখন ডাবল ক্লিক করলাম তখন দেখেন সার্ভারটা কি আছে, রানিং অবস্থা আছে না? বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। এখান থেকে ক্লোজ করলে কিন্তু রিস্টপ হচ্ছে না, বাট এখান থেকে কুইট করলে সে রিস্টপ হবে। সেই জন্য আপনি এই জায়গায় থাকবে। তো আপনি এখানে ফলো করবেন যে এখানে কয়টা এরকম আইকন দেখা যাচ্ছে। যদি একাধিক থাকে তাহলে আপনি সেগুলো কুইট করে বের করে দেবেন, একটা রাখবেন, সবগুলো রাখবেন না।
তো যাক আমাদের সার্ভারটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, যেটাতে আমরা ছিলাম, আমরা জানি যে পিএইচপির সার্ভারের নাম হচ্ছে অ্যাপাসি। আবার আমরা এটাও জানি যে অ্যাপাসির রুট ফোল্ডার, অ্যাপাসির রুট ফোল্ডার ওই রুট মানে কি, একদম যেটা একদম তার বেস ফোল্ডারটা, সেই ফোল্ডারটা হচ্ছে htdocs। এভাবে অ্যান্সার দিতে হবে। যদি কেউ বলে যে আমরা কেন htdocs এর মধ্যে প্রোডাক্ট রাখতেছি বা সার্ভিসগুলো রাখতেছি, আমাদেরকে বলতে হবে যে যেহেতু পিএইচপির সার্ভার আমরা অ্যাপাসি ইউজ করতেছি, সো অ্যাপাসির রুট ফোল্ডার হচ্ছে htdocs। সো যত কাজ করব এর ভিতরে আমাকে রাখতে হবে, বা এখানে আমি আরো ফোল্ডার তৈরি করতে পারি, কিন্তু এর ভিতরে রাখতে হবে। এর ভিতরে আপনি যত ফোল্ডার করে করে রাখেন সমস্যা নাই, বাট এর ভিতরে আপনাকে রাখতে হবে। এখানে দেখেন কি আছে, মাইএসকিউএল এর রুট ফোল্ডার একটা আছে। মাইএসকিউএল এর রুট ফোল্ডারটা হচ্ছে, এখানে দেখবেন যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, দেখতে পাচ্ছেন? কথা বলেন না কেন? জি ভাইয়া। দেখতে পাচ্ছি ভাইয়া। পিএইচপি কিভাবে দেখা যাচ্ছে? পিএইচপি মাই অ্যাডমিন, তার মানে এই মাইএসকিউএল এর রুট ফোল্ডার পিএইচপি মাই অ্যাডমিন। তাহলে প্রত্যেকটা সার্ভারের জন্য এরকম একটা করে কি আছে, যে ফাইল জোড়ার জন্য ফাইল জিলা, হ্যাঁ, এই যে মার্কিউরি, ঠিক আছে, এরকম প্রত্যেকটার জন্য কি আছে, আলাদা আলাদা ফোল্ডার। এই যে টমক্যাট, প্রত্যেকটা জন্য একটা রুট ফোল্ডার আছে। সো আমাদের যেহেতু আমরা অ্যাপাসি নিয়ে কাজ করতেছি, অ্যাপাসি রুট ফোল্ডারটা হচ্ছে htdocs। সো এর ভিতরে আমাদেরকে প্রজেক্টগুলো রাখতে হবে। আমি যেটা করতে পারি, এখন আমার সি ড্রাইভে ঢুকলাম, জ্যাম্পের ভিতরে ঢুকলাম, htdocs এর মধ্যে ঢুকলাম, htdocs থেকে আমরা এই যে shf এটাকে আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমাদের প্রজেক্টটা আসার কথা। গতদিন আমরা এটা নিয়ে কাজ করছিলাম, তাই না? এখানে কিছু কাজ করছিলাম। তো এটা নিয়ে কাজ করাতে যেটা হয়েছে যে এই যে ফাইলটা, এই ফাইলটা আমি রান কিভাবে করতে পারি পিএইচপি তে, এই এই এটার উপর ডাবল ক্লিক করলে রান হবে না? shf এই যে home.php তে ডাবল ক্লিক করলে রান হবে কিনা? বা এটা ব্রাউজারে ওপেন হবে, তবে সার্ভারে রান হবে না। সার্ভারে রান হবে না, তাই না? তো আমাকে পিএইচপি ফাইলটা রান করার জন্য কিভাবে রান করতে হবে আমাকে জানো? বা লোকাল হোস্ট লিখে তারপর ফোল্ডারের নাম লিখে যেতে হবে। এই যে লোকাল হোস্ট লিখতেছি, এই লোকাল হোস্ট লেখা মানে সে কতদূর পর্যন্ত আসবে? htdocs পর্যন্ত। যখন আপনি এখানে লোকাল হোস্ট লিখবেন, তখন সে চেক করবে কি যে কোন সার্ভারটা, মানে এই যে সার্ভারটা যে ওপেন আছে, এটা একটা সার্ভার না? এই যে সার্ভারটা ওপেন আছে, এটা কোন জায়গা থেকে ওপেন হচ্ছে? এই জ্যাম্পের এই অ্যাপাসিটা কোন জায়গা থেকে, মানে কোন ডি ড্রাইভ থেকে না ই ড্রাইভ থেকে না সি ড্রাইভ থেকে, কোন ড্রাইভ থেকে ওপেন হচ্ছে সে সেখানে চলে যাবে। যেমন আপনি এখান থেকে যদি দেখতে চান, আমার আগের একটা জায়গাতে আমি ভাইবা দিতে গেছিলাম, সেখানে তাদের কম্পিউটারে একাধিক জ্যাম আছে। এখন তারা আমার একটা পিএইচপি ফাইল রান করতে বলতেছে, বাট আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে বুকে ব্যথা লাগতেছে না, গ্যাস্ট্রিক ভাইয়া, গ্যাস্ট্রিক। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে এই যে জ্যামটা এটা কোন ফাইল থেকে লোড হচ্ছে। মানে আপনার যদি এই যে হচ্ছে কম্পিউটার, আপনি যদি এই প্রত্যেকটা ড্রাইভে একটা করে জ্যাম্প ইনস্টল করেন, এখন একটা জ্যাম্প রানিং আছে, এই জ্যাম্পটা কোন ড্রাইভের কোন জায়গা থেকে লোড হচ্ছে আপনি বুঝবেন কিভাবে? বোঝেন না? এক্সপ্লোরার বাটনে ক্লিক করলে পাওয়া যাবে। এই জায়গা থেকে যদি আপনি এক্সপ্লোরারে ক্লিক করেন, তাহলে সে ডিরেক্ট চলে যাবে ওই জায়গাতে। এই যে তার মানে এখানে লোকাল ডিস্ক সি, এই জ্যাম্প, এই লোকাল ডিস্ক সি, এখান থেকে সেই জ্যাম্পটা রান হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে এখান থেকে আসতেছে। তাহলে যখনই আমরা এই যে এখানে লোকাল হোস্ট লিখতেছি, তখনই সে খোঁজে যে জ্যামটা কোন জায়গা থেকে লোড হচ্ছে, সেই জায়গাতে সে htdocs পর্যন্ত আসবে। সে খুঁজে দেখলো সি ড্রাইভের মধ্যে জ্যাম্প আছে, এই জ্যামটা রান আছে, এরপরে ভিতরে কোথায় ঢুকবে, htdocs পর্যন্ত আসবে, এতদূর পর্যন্ত আসবে। এই যে লোকেশনটুকু দেওয়া আছে, এতটুক মানে হচ্ছে কি বলেন, লোকাল হোস্ট। এতটুক মানে কি?
লোকাল হোস্ট। লোকাল হোস্ট। এখন এই লোকাল হোস্ট লিখলেন, লোকাল হোস্ট লেখার পর থেকে অনেকগুলো ফাইল ফোল্ডার আছে। যেমন আমি যদি এই ইন্ডেক্স ফাইলটাকে একটু কমেন্ট আউট করে দেই, এখানে আমি যদি 2 দেই, 2 দিলাম, তাহলে দেখেন আমি যে লোকাল হোস্ট লিখে একটা এন্টার দিলাম, লোকাল হোস্ট লেখার পর এন্টার দিলাম, তাহলে লোকাল হোস্টের ভিতরে কি কি আছে? অনেকগুলো ফোল্ডার আছে না, ফাইল আছে না? কথা বুঝতেছেন না আমার? অনেকগুলো ফোল্ডার আছে। আপনি এখন কোথায় ঢুকবেন? আপনার প্রজেক্ট কোনটা? SHF SHF। তাহলে আপনি এটার উপর ক্লিক করেন, এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিছু আসতেছে না। তার মানে এটাতে ক্লিক করার পর সে কই গেছে? SHF এর ভিতরে ঢুকছে। সে কি খুঁজে বের করছে? এখানে সে কি খুঁজে? সে index.html ইন্ডেক্স ডট খুঁজে, তো ইন্ডেক্স ডটের মধ্যে কিছু নাই আসলে, এই জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনি যেখানে লিখেন আমি হোম ডট পিএইচপি, তাহলে হয়তো আপনি কিছু একটা আউটপুট পাবেন। আমরা রানটা কিভাবে করতেছি, কিভাবে হচ্ছে বুঝতে পারতেছি আমরা। গতদিন এগুলাই কথা বলছি, অনেকে আবার রাগও করতেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই কঠিন জিনিস, আর কোনো কঠিন জিনিস নাই আসলে। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। জি, এটা যদি জ্যামটা সি তে না ইনস্টল করে ডি তে বা অন্য ড্রাইভে ইনস্টল করা হয়, তাহলে কিভাবে এই লোকাল হোস্টটা বাইর করা যাবে? আমি বলি, আপনি যদি অন্য ড্রাইভে দেন, তাহলে আপনার ক্ষেত্রে একটা কাজ করতে হবে, আপনার পিএইচপির এনভায়রনমেন্টটা সেটআপ করতে হবে। পিএইচপির এনভায়রনমেন্টটা আপনাকে সেটআপ করতে হবে। আপনার এই জায়গাতে এই যে মাই কম্পিউটার, এখান থেকে যদি রাইট ক্লিক করেন প্রপার্টিজে আসার পরে একটু দেখাই, প্রপার্টিজে আসার পর কি করতে হবে? প্রপার্টিজে আসার পর, প্রপার্টিজে আসছি কেন? প্রপার্টিজে তো এটা না, এনভায়রনমেন্ট সেটআপ যেন কেমনে বলে দিলাম নাকি? আচ্ছা, এখান থেকে আসেন, এখান থেকে প্রপার্টিজ, একই জায়গা থেকে ওপেন হচ্ছে, একই জায়গা থেকে প্রপার্টিজ ওপেন হচ্ছে না, এখানে তো নাই। এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে বলতেছে যে অ্যাডভান্স, এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যদি আপনি ক্লিক করেন, এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে পাথটা এখানে সেটআপ করে দিতে হবে। যেমন এই যে এখানে আছে পাথ, এই জায়গাতে যদি আপনি এডিট করেন, এডিট করে আপনাকে একটা পাথ বসাই দিতে হবে। যেমন এখানে আমার পাথ বলে দেওয়া আছে, কি আছে বলেন তো? সি জ্যাম্প পিএইচপি। সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। আমার যদি এই জায়গাতে আসেন, লোকাল ডিস্ক সি, এরপর জ্যাম্প, জ্যাম্পের ভিতরে কি আছে? পিএইচপি। এই ফাইলের এই লোকেশনটুকু ওখানে বসাই দিতে হবে। যদি আপনার ভিতরে কই থাকে, ডি ড্রাইভে থাকে বা অন্য কোনো ড্রাইভে থাকে ইনস্টল করা, সাপোজ আপনার ই ড্রাইভের ভিতরে আছে, ই ড্রাইভের ভিতরে মনে করেন জ্যাম্পের ভিতরে ঢুকতে হবে, তারপরে পিএইচপি মধ্যে ঢুকতে হবে। পিএইচপি মধ্যে ঢোকার পর এই লোকেশনটুকু আপনাকে কপি করতে হবে, কপি করে আপনার এই জায়গাতে নিউ থেকে আসা পর এখানে আপনার বসাই দিতে হবে, দিয়ে ওকে দিতে হবে। এটা তো উপরেরটাতে গেল, এখানেও একটা পাথ আছে, এই জায়গাতেও আপনার পাথ আছে, এখানেও সেম ভাবে করে দিতে হবে, ওই লোকেশনটুকু বলে দিতে হবে। আদারওয়াইজ সে চিনতে পারবে না। সে মূলত সে চিন্তা করে ডিফল্ট ভাবে রান করা হচ্ছে সি ড্রাইভ থেকে। ডিফল্ট ভাবে পিএইচপিটা রান হয় কই থেকে? সি ড্রাইভ থেকে। এখন যদি আপনি অন্য ড্রাইভ থেকে দিতে যান, তাহলে আপনাকে এই কাজটুকু করতে হবে। এটা নিয়ে হয়তো আপনাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই, আপাতত সি তে করেন, আর একটু বুঝেন, তারপরে এগুলো করেন। বাট এখন করতে গেলে টেনশনে পড়ে যাবেন। তবে হ্যাঁ, একটা বাস্তবতা হচ্ছে আপনার সি ড্রাইভে রাখাটা রিস্ক। আপনার ল্যাপটপ বা পিসি যদি কখনো ক্র্যাশ করে, তাহলে কোন ড্রাইভের ডাটাগুলো হারায় যায়? এটা পেতেই হবে। সি ড্রাইভের ডাটা। সো এই রিস্কটা আপনি কেন নেবেন? বাট এখন আপনার জন্য রিস্ক নেওয়াটা হালাল, কারণ আপনি তো এখন পারেন না। আর এখন আপনি না পেরে এত কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখার দরকার নেই। আপনি আপাতত এটা করেন, আপনি এগুলো প্রজেক্ট হারাই গেলে তেমন কোনো সমস্যা হবে না।
বাট আরেকটু অ্যাডভান্স হইলে আপনি তখন অন্য ড্রাইভে রেখে দিন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার পয়েন্টে চলে যাই, অনেক কথা হয়েছে। তো আমরা রান করা শিখছি, এই জিনিসগুলো আমরা দেখছি। এখন আচ্ছা গত, ভাই, হ্যাঁ বলেন। তো গিটহাবে তো পিএইচপি সাপোর্ট করে না, তাহলে এরকম কোন ওয়েবসাইট আছে যেটাতে আমরা পিএইচপি মানে ইয়ে করে রাখতে পারবো, হোস্ট করে রাখতে পারবো গিটহাবের মতো? পিএইচপি হোস্ট করে রাখতে পারবো এমন জিনিস না, আমার জানা নাই। ডকার আছে, আমরা লারাভেলের ডকার টকার আরো অপশন আছে অনেক কিছু, কিন্তু ওগুলা হলো অনেক অ্যাডভান্স জিনিস, আমার জানা নেই। থাকতে পারে, আমার মাথার মধ্যে এখন আসতেছে না, দেখতে হবে। আচ্ছা, আমরা গতদিন এই বিষয়গুলো নিয়ে এই যে দেখছিলাম, যেখানে আমরা যদি ডাটা দেই সেটা সেভ দিলে এখানে ডাটাগুলো এরকম অ্যারে আকারে আসতেছে, এবং এটা মনে করেন যে আমরা ধরে রাখতে পারতেছি একটা অ্যারের মধ্যে, তাই না? একটা অ্যারের মধ্যে এই ডাটাগুলো আছে, তাহলে আমরা ডাটাগুলো ধরতে পারতেছি। এই যে ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে লেখাগুলো আছে এগুলাকে কি বলে জানো? ইন্ডেক্স। এগুলাকে বলে ইন্ডেক্স। এগুলা যে ফর্মের মধ্যে কোন জায়গা থেকে আসে নেয় এগুলা? ভাই বুঝতে পারিনি। এই যে এই জিনিসগুলো কই থেকে আসে, যে এল নেম, ইমেইল, এগুলো কই থেকে আসে? এগুলা ভাই যে নেম সেট নেম করছিলাম না আমরা, সেট। নেম থেকে আসছে। এই নেম থেকে আসে, তাই না? তার মানে নেম গুলাই হচ্ছে ইন্ডেক্স, এবং এই নেমের মধ্যে যে ভ্যালু গুলা দিবেন সেগুলাই হচ্ছে এই পাশের ভিতরে এই যে ভ্যালু গুলা, এই ভ্যালু গুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্ডেক্স, যেটা আপনি নেমের মধ্যে রাখতেছেন, এই তো। তাহলে আমরা এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো আমরা এক হাতে ধরতে পারতেছি। এখন আমাদের কাজ কি, এই ডাটাগুলো আমাকে কোন একটা জায়গাতে সেভ করতে হবে। যেহেতু আমি ধরতে পারতেছি, এখন শুধু সেভ করতে হবে। এখন এটা সেভ আপনি কোথায় করবেন? এটা সেভ করতে হলে তো ভাই ডেটাবেস লাগবে। সেভ করতে গেলে ডেটাবেস লাগবে। সেভ করতে গেলে কি লাগবে? ডেটাবেস লাগবে। এখন ডেটাবেস, অনেক ডেটাবেস আছে। যেমন আমরা যখন এই যে ডাটাগুলা, এই ডাটাগুলো আমরা সেভ করব, মানে সার্ভারে রাখবো, এই ডাটাগুলো আমরা সার্ভারে রাখার জন্য আমরা কি শিখতেছি? পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখতেছি না? জি। পিএইচপি কেন শিখতেছি? কারণ পিএইচপি একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা সার্ভারের সাথে কাজ করে। তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আর আর নাই, আরো তো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে, বাট আমরা স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যেটাতে আমরা সার্ভারে ডাটাগুলো পাঠাতে পারি। তেমনি ডাটাবেস, যেখানে আমরা ডাটাগুলো স্টোর করতে পারি, এটা বিভিন্ন টাইপের ডাটাবেস আছে, বিভিন্ন প্রকারের ডাটাবেস আছে। বাট আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে মাইস্কেল। মানে এটা এভাবে কেন বলতেছি, বোঝানোর জন্য, আপনার মেমোরিটাকে আরো একটু ক্লিয়ার করার জন্য। যে দেখেন, আপনি সার্ভারে ডাটা সেভ করবেন, ডাটা তুলে নিয়ে আসবেন, ডিলিট করবেন, যাই কিছু করেন না কেন, তাহলে আপনাকে সার্ভার রিলেটেড একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। হয় আপনি জাভা শিখেন, বা পাইথন শিখেন, বা পিএইচপি শিখেন, বা যা কিছু শিখেন, তাহলে আপনি এতগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে পিএইচপি শিখলেন। এখন একটা জায়গাতে আপনি সেভ করবেন, যেটা ডাটাবেস বলতেছে, আমি ডাটাবেসে আপনি ডাটা সেভ করবেন। তো ডাটাবেসে তো অনেক প্রকার আছে। তো কোন টাইপের ডাটাবেস নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেস নিয়ে কাজ করব। এখন আমরা যেই সফটওয়্যারটা ইনস্টল করছি, এই সফটওয়্যারের ভিতরে মাইএসকিউএল নামে একটা সার্ভার আছে। বুঝাতে পারি নাই? বুঝতে পারছি। এই মাইএসকিউএলটা নিয়ে কাজ করতে হবে। মাইএসকিউএলটা নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই সার্ভারটাকে আপনাকে কি করতে হবে? স্টার্ট করতে হবে। তো এই যে মাইএসকিউএল যে সার্ভার, এই সার্ভারেরও একটা প্যানেল আছে, ডিজাইন আছে, যেখানে আপনি ডাটাগুলো দেখতে পারবেন কিভাবে কি হয়। তো আপনি সেটা করার জন্য আপনি যদি এটাকে স্টপ করে দেন, স্টপ করে দিয়ে আপনাকে সেটা বের করার জন্য লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখবেন, এরপরে স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখতে হবে। পিএইচপি মাই অ্যাডমিন কেন লিখলাম? পিএইচপি মাই অ্যাডমিন লিখলে কই যাবে বলেন তো? এই যে জ্যাম্পের ভিতরে মাইএসকিউএল কই যাবে বল? পিএইচপি মাই অ্যাডমিন লিখলাম, লিখার পরে ভুলে গেছি। এখানে কি লিখছে দেখছেন? ওয়েলকাম টু পিএইচপি মাই অ্যাডমিন।
ক্যান নট কানেক্ট, ইনভ্যালিড সেটিং। উপরে এখানে টাইটেল দেখাচ্ছে অ্যাক্সেস ডিনাই, মানে আপনাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আপনি কারণ আমাদের পিএসপিটা সার্ভার বন্ধ সার্ভারটা আছে। স্টপ করা আছে। আপনি যেখানে স্টার্ট দেন, এখন যদি আপনি রিলোড দেন তাহলে এটা ওপেন হবে। এটা হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজের একটা ইন্টারফেস, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা হলো মাইএসকিউএল ডাটাবেজের ইন্টারফেস। বাট তার আগে আমাকে এটা বোঝেন, এটা আপনি আনব্যান কিভাবে। আমি লিখলাম লোকাল হোস্ট লেখার পরে আমি লিখছি পিএসপি মাই অ্যাডমিন। লোকাল হোস্ট লেখার পর লিখছি পিএসপি মাই অ্যাডমিন। তাহলে আমরা কি জানি লোকাল হোস্ট মানে কতদূর পর্যন্ত আসে সে? htdocs পর্যন্ত। htdocs পর্যন্ত এখানে আসে, তাই না? এতদূর পর্যন্ত আসে, কথা বোঝেন? জি ভাইয়া। এতদূর পর্যন্ত কিন্তু সে আসে। এতদূর পর্যন্ত আসার পরে সে কিন্তু এটাকে রান করতে করে। কিভাবে রান করে? লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। আমরা যদি ড্যাশবোর্ডে যাই দেখবো যে এই জায়গা থেকে কিন্তু সেটা রান হয়। আমরা গতদিন এটাকে দেখছিলাম নাকি? এটা কি আমরা দেখছিলাম? আচ্ছা, এটা দেখার দরকার না আমাদের, এটা মেইন ফ্যাক্ট না। যাক, আমাদের এটা রান হলো। এখন এই যে কোডগুলা লেখা আছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিসের কোড? একটা প্রশ্ন ছিল, বলেন। htdocs এ যদি আমি php my admin নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি তাহলে কি এখানে কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? কনফ্লিক্ট না, কনফ্লিক্ট হবে না, কনফ্লিক্ট হবে না। তাহলে ওই ফোল্ডার বা যদি আমি এটা এখন এই আসলে ইউআরএলটাতেই আমি বলি, এটা কই থেকে রান হচ্ছে দেখেন। htdocs পর্যন্ত আসতেছে, আসার পরে এখানে রান হচ্ছে আপনার হচ্ছে এই যে ড্যাশবোর্ডের যে আছে না, এই ড্যাশবোর্ডটা রান হচ্ছে। ড্যাশবোর্ড থেকে দেখবেন যে index.html টা যদি আপনি রান করেন, মানে এটা কিন্তু আপনি ওপেন করেন, এটাকে যদি আপনি ওপেন করেন দেখবেন যে এখানে এই যে কোডগুলা দেওয়া আছে, যে কোডগুলা, এই কোডগুলা হচ্ছে এই কোডগুলা। এখানে যে কোডগুলা দেওয়া আছে সেই কোডগুলাই হচ্ছে আপনার এই ইন্টারফেসের কোডগুলা। এই যে এই কোডগুলা, বুঝাতে পারছি? এই ফাইলটা রান হচ্ছে ওই জায়গা থেকে। এটা তো ভাই ড্যাশবোর্ডের না ছিল ইন্ডেক্সটা, যেটা কোনটা? মানে পিএইচপি ড্যাশবোর্ড যেটা, সেটা না ওপেন হতো? পিএসপি ড্যাশবোর্ড বলতে বুঝি নাই। এই যে পিএইচপি যখন আমরা ফার্স্টে ওপেন করতাম তখন একটা ড্যাশবোর্ড আসতো না, ওয়েলকাম টু পিএইচপি এরকম। কোনটা কথা বলতেছেন বুঝতেছি না। মানে পিএইচপি লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড একটা ইউআরএল আসতো, ওইটার ভিতরে যে একটা ইন্টারফেস ওপেন হতো। হ্যাঁ 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 হ্যাঁ, সেটার কথা বলতেছি, সেটাই। ডেমো একটা সাইটের যে ইয়ে আসতো, ডেমো হ্যাঁ একটা হ্যাঁ আসতো। সেটাই তো, সেটাই তো না? না ভাই, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড এটা লিখলে যে ইন্টারফেসটা আসতো, মানে যেই লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড DASH, এটাতে কি আসে? এটাতে কিছু আছে ড্যাশবোর্ডে? ওই জ্যাম্পের এটা? আচ্ছা আচ্ছা, না, এটা এটা আছে। তো ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলে এই যে দেখেন, ড্যাশবোর্ডের মধ্যেই তো পিএইচপি মাই অ্যাডমিনটা লেখা আছে। এই মেনুতে ক্লিক করবেন, ওটা চলে আসবে। ওই ড্যাশবোর্ডের মধ্যে অবশ্যই একটা মেনু দেওয়া আছে, যে মেনুতে আবার লিংক আপ করে দেওয়া আছে আরেকটা পেজ। আপনি ওর ভিতরে ঢুকে কোডগুলো দেখলে বুঝতে পারবেন। ওই ড্যাশবোর্ডের ভিতরে আরো একটা মেনু দেওয়া আছে পিএইচপি মাই অ্যাডমিন, সেটা আমরা ডিরেক্টলি লিখছি তো, সেটা আমরা ডিরেক্টলি লিখছি পিএইচপি মাই অ্যাডমিন, এই জন্য এটা আসতেছে। আমরা এইভাবেই লিখি, লোকাল হোস্ট লেখার পরে পিএইচপি মাই অ্যাডমিন লিখে এই ডিরেক্ট চলে আসে। আমরা ড্যাশবোর্ড পর্যন্ত আর নিয়ে আবার বিরক্ত করার দরকার নেই। এই ড্যাশবোর্ড কিন্তু এখন আর আসতেছে না, আসতেছে? বলেন তো। লোকাল হোস্ট লেখার পরে আগে কিন্তু ডিরেক্টলি ড্যাশবোর্ড আসতো। কেন আসতো এটা কি খেয়াল করছেন কেউ? এখন আসে না কেন? জি ভাইয়া। এখন আসে না হচ্ছে এই যে ইন্ডেক্সটা আমরা কিন্তু রিনাম করে দিয়েছি। তো আপনি যদি ইন্ডেক্সটাকে আবার আগের অবস্থা করে রাখেন, টুটা উঠাই দেন, এখন যদি আপনি শুধু লোকাল হোস্ট লেখেন, তাহলে কি আসবে? ডিরেক্ট ড্যাশবোর্ডে আসতেছে। কারণ সে কি কোথায় হিট করতেছে? ডিরেক্ট এটার মধ্যে ঢোকার পরে সে ইন্ডেক্স ফাইলটা হিট করতেছে। এখন এই ইন্ডেক্স ফাইলের মধ্যে আপনি ঢুকে দেখেন যে এখানে কিন্তু এই ড্যাশবোর্ডের কোডগুলো দেওয়া আছে, এই ড্যাশবোর্ডের কোড দেওয়া আছে। আবার কোডের মধ্যে আপনি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করেন তখন ওখানে মেনু দিয়ে রাখেন না, যে এই মেনুতে ক্লিক করলে এক জায়গায় চলে যাবে?
ওখানেও তেমন ভাবে এখানে একটা হাইপার লিঙ্ক করে দেওয়া আছে, যেখানে ক্লিক করলে আরো একটা ড্যাশবোর্ডে চলে যাবে। সেটা হচ্ছে আমরা মাইএসকিউএল এর যে ডাটাবেজের যে প্যানেলটা সেটা পাচ্ছি আমরা। বুঝতে পারছেন? তনয় ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কারো কনফিউশন আছে কিছু কিছু নিয়ে? না ভাই। ওকে, তো এই জায়গাতে এটা হচ্ছে আমাদের সেই ড্যাশবোর্ড বা সেই মেমোরি যেখানে আমরা প্রত্যেকটা জিনিস আমরা সেভ করে রাখি। বুঝতে পারছি? এখানে আমরা সবগুলা জিনিস সেভ করে রাখি। আপনার মনে করেন আমরা যদি বাস্তব লাইফের জিনিসপত্র চিন্তা করি, যে একটা গুদাম ঘর, গুদাম ঘরের মধ্যে সকল জিনিসপত্র জমা রাখে মানুষ, তাই না? তো বিশাল বড় একটা গুদাম ঘরের মধ্যে যদি আপনি জিনিসপত্র, বিভিন্ন আইটেমের জিনিসপত্র যদি এনে শুধু রেখে যান, একটা গুদাম ঘর আপনার একটা কোম্পানির জন্য ফর এক্সাম্পল একটা গুদাম ঘর হতে পারে। তো একটা গুদাম ঘরের মধ্যে জিনিসপত্র আপনি সবগুলো রেখে যাচ্ছেন, হঠাৎ করে এক সপ্তাহ 15 দিন পর কোনো একটা আইটেম আপনার প্রয়োজন হলো, আপনি অতগুলো আইটেম থেকে ওই স্পেসিফিক আইটেমটা খুঁজে বের করতে পারবেন? করতে পারবেন, বাট এটা ডিফিকাল্ট না? জি ভাইয়া। তো এই জন্য আমরা ওই ডাটাবেসটাকে বলতেছি হচ্ছে গুদাম ঘর। আর গুদাম ঘরের ভিতরে আমি যদি কোনো র্যাক সাজাই, র্যাক, যে এই র্যাকের মধ্যে এই আইটেম থাকবে, এই র্যাকের মধ্যে এই আইটেম থাকবে, এই র্যাকের মধ্যে এই আইটেম গুলো থাকবে, ওই র্যাক গুলাকে বলতেছি আমি টেবিল। বুঝতে পারছি? যেমন আমার এখানে দেখেন MOCHT-BD.2 একটা ডাটাবেস, এটা হলো একটা ডাটাবেস। এই ডাটা মানে একটা গুদাম, এই গুদামের ভিতরে দেখবেন যে অনেকগুলা টেবিল আছে, অনেকগুলা টেবিল আছে, প্রত্যেকটা টেবিলে স্পেসিফিক টাইপের ডাটা আছে। এই টেবিলে ঢুকলাম, এই টেবিলের মধ্যে দুইটা ডাটা আছে, আরেকটা টেবিলে ঢুকবেন, আরেকটা টেবিলে ডাটা নাই, আরেকটা টেবিলে ঢুকবেন, এটা তো ডাটা নাই। তার মানে এটা প্রত্যেকটা এক একটা টেবিল। কার টেবিল? ডাটাবেজের টেবিল। এই টেবিলগুলো কেন দরকার? যাতে জিনিসগুলো আমি সহজে ফাইন্ড আউট করতে পারি, ডাটাগুলো সহজে আমি যেন স্পেসিফিক কোন একটা জায়গায় রাখতে পারি এবং স্পেসিফিক ওই জায়গা থেকে আমি ডাটাটা যেন নিয়ে আসতে পারি। বুঝতে পারছি? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? জি না ভাই, বুঝতে জি না পারছি। ভাই। কথা বলতেছেন না, আজকে মন খারাপ নাকি আমাদের উপর? না একটু বেশি ধীরগতি হয়ে যাচ্ছে? শুনতেছি ভাই, কথা শুনতেছি। তো নতুন আপনি টপিক হয়তো পাইছেন বলতে একটু। পারেন যে আপনার গুদাম ঘর তো একাধিক থাকতে পারে, তো একটু চিন্তা করে দেখেন যে কোন কোন কোম্পানির একাধিক গুদাম ঘর থাকে। যারা একটু বড় টাইপের কোম্পানি, সেই টাইপের কোম্পানিগুলোতে একাধিক গুদাম ঘর থাকতে পারে। আর একাধিক গুদাম ঘর থাকা মানে প্রত্যেকটা গুদাম ঘরের ভিতরে একাধিক এরকম র্যাক থাকবে বা টেবিল থাকবে। তো আপনি ডাটাবেজের ক্ষেত্রে সেম, আপনি ছোট কোনো একটা ওয়েবসাইট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একাধিক ডাটাবেজ মানুষকে তৈরি করেন। বাট যদি আপনি বড় বিশাল কোন একটা কোম্পানির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে তাদের একাধিক ডাটাবেস থাকতেও পারে। বুঝতে পারছি? আপনি একাধিক ডাটাবেসও সেট করতে পারেন, সেটা কোনো সমস্যা না। বাট আমরা নর্মালি চিন্তা করতেছি একটা ডাটাবেস থাকবে, বাট একটা ডাটাবেসের মধ্যে 1000টা 1,00,000 টেবিল থাকতে পারে। আমি কি বুঝাতে পারছি না? তাহলে আমরা ডাটাবেস তৈরি করব কিভাবে? আমার এটা হচ্ছে একটা ইন্টারফেস, এটা পিএইচপি মাইঅ্যাডমিন এর একটা ইন্টারফেস। এই জায়গাতে আমরা ডাটাগুলো সেভ করব। তো এই জায়গাতে আমরা যেহেতু এখান থেকে ডাটাগুলো ধরতে পারতেছি, এখন এই জায়গাতে ডাটাগুলো ধরে আমাদের এই জায়গাতে কোন একটা স্পেসিফিক জায়গায় রাখতে হবে। তো এই মাইএসকিউএল এর এখানে কিছু জিনিসপত্র আছে। ফার্স্ট অফ অল আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনি ইউজার তৈরি করতে পারবেন, ইউজার অ্যাকাউন্ট একটা তৈরি করতে পারেন। আপনি ইউজার অ্যাকাউন্ট এখানে আপনি তৈরি করতে পারেন, এখান থেকে নিউ দিয়ে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। নিউ অ্যাকাউন্ট আপনি কেন তৈরি করবেন? আমরা তৈরি করি না সহজ, কারণটা দরকার হয় না, আমার কম্পিউটার আমি চালাই, সো কেউ সমস্যা করে না।
তো আপনি যদি চান যে আমার এখানে 1000টা প্রজেক্ট থাকতে পারে, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমি আলাদা নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, সেই অ্যাকাউন্টের আন্ডারে আমি একটা করে প্রজেক্ট রাখবো, সেটা আপনি করতে পারবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করে। তো আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছি না, এখানে তাদের ডিফল্ট যে অ্যাকাউন্টটা আছে, যে ক্রেডেনশিয়াল গুলো দেওয়া আছে, সেটা দিয়ে আমরা ইউজ করব। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? আপনাকে একটা গুদাম তৈরি করতে হবে, কারণ আপনি তো আগে গুদাম তৈরি করবেন, তারপর না সেখানে র্যাক তৈরি করবেন। তো গুদাম তৈরি করার জন্য বা এসব র্যাক তৈরি করার জন্য আমরা ম্যানুয়ালি আগে তৈরি করব, তারপর আমরা কোডিং দিয়ে কিভাবে তৈরি করব সেটা দেখব। আপনাকে প্রথমত যেটা করতে হবে, এখান থেকে নিউ একটা অপশন আছে, নিউ যদি আপনি ক্লিক করেন, নিউ এ ক্লিক করার পর দেখবেন এখানে বলছে ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট কি? ডাটাবেস। তার মানে আপনাকে ডাটাবেস তৈরি করতে বলতেছে। ডাটাবেস বলতে আপনার গুদাম ঘর তৈরি করবেন, আপনি একটা গুদাম ঘরের নাম দিতে হবে আপনাকে। আমি নাম দিলাম ANWA, আনোয়ার। ঠিক আছে, আনোয়ার দিলাম। এরপর এখানে একটা অপশন আছে UTF-8 MB4 জেনারেল CI, এরকম একটা অপশন আছে। আপনি এটাতে যদি ক্লিক করেন দেখবেন অনেক অপশন পাচ্ছেন। আপনি এটা থেকে মাথা ঘোরানোর কথা, বাট এটা খুব বেশি সিরিয়াস নেওয়ার কিছু নাই এখন আপাতত। আপনি এটা কিছু না সিলেক্ট করে এখানে ক্রিয়েট দিতে পারেন, বাট এটা যেহেতু আসছে এটা একটু বলে যাই। এখানে হচ্ছে যদি আপনার অ্যাপ্লিকেশনে একাধিক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করাতে চান, তাহলে এখানে একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে ইউটিএফ জেনারেল সিআই। এটা আমরা সিলেক্ট করে রেখে দিই। এটা সিলেক্ট করলে যেটা হবে যে আপনার এই গুদাম ঘরে সকল টাইপের পণ্য আপনি রাখতে পারবেন, যে কোনো টাইপের পণ্য আপনি রাখতে পারবেন। বাট এখান থেকে যদি অন্যগুলা কোনো একটা সিলেক্ট করেন, তাহলে এক একটার জন্য এক এক রকম হতে পারে। যেমন হয়তো কি স্প্যানিশ টেনিশ আছে, অন্য কিছু আছে, সুইডেনিশ আছে। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করলাম যে না, আমার গুদামে আমি সকল ধরনের পণ্যই আমি রাখবো, আমি সেটা কি করলাম, ক্রিয়েট করলাম। তাহলে দেখেন আনোয়ার নামে একটা গুদাম ঘর তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। গুদাম ঘর তৈরি করার পর আমাদের কাজ কি? আমাদেরকে র্যাক তৈরি করতে হবে। তো র্যাক গুলা তৈরি করতে হবে। আপনি যদি 100টা র্যাক তৈরি করেন, তো প্রত্যেকটা র্যাকের যদি আপনি আলাদা ইন্ডিভিজুয়াল নাম করে দেন, তাহলে সেটাকে খুঁজে বের করা সহজ হবে না? জি জি। ভাইয়া। তো আমি সেই জিনিসগুলা খুঁজে বের করব যে আমার এখানে কয়টা টেবিল থাকবে, মানে টেবিলের নাম আমি কি করব। সাপোজ আমি নাম দিলাম হচ্ছে, মনে করেন যে কি দিব, ANW আনোয়ার 1 দিলাম একটা, এটা একটা টেবিলের নাম দিলাম। নাম দেওয়ার পরে ওই টেবিলে কয়টা কলাম থাকবে। কলাম বলতে যদি আমি আপনাদেরকে দেখাই, যে আপনারা যে টেবিল তৈরি করছেন HTML দিয়ে, সেই টেবিলে তো আপনারা কলাম তৈরি করতেন। যেমন এই যে ব্যানারে যদি ক্লিক করি, ব্যানার হচ্ছে একটা টেবিল। সেই টেবিলে কি আছে? আইডি আছে, ব্যানার টাইটেল আছে, অল্টারনেটিভ টাইটেল আছে, স্ট্যাটাস, ইমেজ, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, এইরকম কয়েকটা কলাম আছে, যেই কলামগুলো নিচে নিচে ডাটাগুলো বসে যাবে। বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? তো এইরকম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এখানে 7টা কলাম আছে। তো আপনি যে টেবিলটা তৈরি করতেছেন, আপনি কি জানেন না যে ওই টেবিলে আপনি কি কি ডাটা রাখবেন? এটা কি আপনি জানেন? জানি ভাইয়া। কিভাবে জানেন? এই যে এখানে আমাদের যতগুলো ইনপুট আছে প্রত্যেকটা এখানে করে। এই যে প্রথমে তো আপনি ইনপুট ফিল্ডগুলো তৈরি করছেন, আপনি জানেন যে এই কয়টা ডাটা আপনি কোন একটা টেবিলে রাখবেন। তাহলে এই কয়টা টেবিলে কয়টা টাইপের কয়টা ডাটা আছে এখানে? একটা পাসওয়ার্ড, 4টা। একটা ইমেল, একটা লাস্ট নেম, একটা ফার্স্ট নেম, কয়টা হলো? 4টা। এখানে 4টা আপনি রাখতে পারেন, আর একটা আপনাকে এক্সট্রা নিতে হবে প্রত্যেকটা টেবিলের জন্য, সেটার নাম হচ্ছে আইডি। এই যে আইডিটা, এটা আপনাকে নিতে হবে প্রত্যেকটা টেবিলের জন্য একটা এক্সট্রা। তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা নিতে পারি কয়টা? 4টারও 5টা নিব? 5টা। 5টা নিব। 5টা নিয়ে যদি আপনি গোতে ক্লিক করেন, তখন আপনি দেখবেন যে আপনার টেবিলটা তৈরি হয়ে গেছে। এখন এই যে টেবিলটা তৈরি হলো, প্রত্যেকটা টেবিলে এই যে হেডিং গুলা, এই হেডিং গুলো আপনাকে সেট করতে হবে না? এই হেডিং গুলো আপনাকে সেট করতে হবে। সেই জন্য তারা বলছে কোন হেডিং এ আপনি কি কি নাম দিবেন, সেটা আপনি নাম ইচ্ছা মতো দেন। সেই নামটা আপনি ইচ্ছা মতো দেন। প্রথম নামটা হবে আইডি। প্রথম নামটা কি হবে? আইডি। আইডি। এমন না যে প্রথমে দিতে হবে, আপনি লাস্টেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমরা জেনারেলি কোথায় দেই? স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা হচ্ছে প্রথমে আমরা আইডিটা দেই।
শুরুতে। শুরুতে দিই, আপনি শেষে দেন, মাঝখানে দেন, কোনো সমস্যা নেই, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি বসাবেন। তাহলে প্রথমে দিলাম হচ্ছে আইডি। এরপরে কাহিনী হচ্ছে এখানে দেখবেন টাইপ, এটা হচ্ছে নেম, এগুলাতে নেম বসাইতে হবে। আচ্ছা নেম বসালাম, আমি আইডি বসাইলাম। পরেরটাতে আমি কি বসাবো? ফার্স্ট নেম। এই পরের কলামে আপনি কি রাখবেন? ইমেল রাখবেন? এই যে এখান থেকে তো আপনি ইমেল নিয়ে আসতেছেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড নিয়ে আসতেছেন, আপনি কোনটা রাখবেন? যেটা ইচ্ছা ফার্স্ট আপনি নেম। রাখতে পারেন, ফার্স্ট নেম রাখতে পারেন, লাস্ট নেম আর ইমেল, আপনি যা রাখবেন রাখেন। আপনি যদি ইমেল নিয়ে আসেন, ফর এক্সাম্পল ইমেল, তাহলে এই যে ইমেলের এই ইন্ডেক্সটা আছে না, এটাই কপি করে নিয়ে আসেন, তাহলে আপনার কনফ্লিক্ট করবে না, আপনার কোডে কোনো ইরর টেনশন হবে না। মানে শুধু এখানে এই নেমটার এই নেমটা সেম রাখলে আপনার জন্য কাজ করা সুবিধা হবে। এমন না যে সেমই রাখতে হবে, বাট সেম রাখলে আপনার বুঝতে সুবিধা হবে যে এই নামটা, এই ইমেলটা কোথায় এসে বসবে, এখানকার ইমেলে, ইএমএল ইমেল এখানে বসবে। আবার এই হচ্ছে এফ নেমটা কোথায় বসবে, বসাতে হবে এখানে বসাতে হবে। এমন না এই এফ নেমটা আপনি এখানে নিয়ে এই ইমেলের মধ্যে বসাই দিবেন, তাহলে হবে না। তাহলে কি হবে, ইমেলের জায়গাতে এফ নেমটা ঢুকে যাবে। কিন্তু আপনি তো জানেন যে ইমেলের জায়গাতে আপনাকে ইমেলই ঢুকাইতে হবে। তাহলে এখানে এফ নেম দিলাম, এরপরে এখানে দিলাম হচ্ছে এই যে এল নেম, আর এখানে দিলাম হচ্ছে পাসওয়ার্ড। এই যে পাঁচটা আমি এখানে দিলাম। তাহলে আমাদের কি করা হলো বলেন তো? প্রত্যেকটা কলামের যে এই যে কলামগুলো, কলামের নাম দেওয়া হলো। বাট এখনই কিন্তু শেষ না, কলামের নাম শুধু দিলেই হবে না, এখানে আরো একটা আছে, টাইপ গুলো বলে দিতে হবে। টাইপ আমরা যখন ইনপুট ফিল্ডে কাজ করছি তখন এখানে আমরা টাইপ বলে দিচ্ছি না, টেক্সট, ইমেল, পাসওয়ার্ড এরকম বলে দিচ্ছি না আমরা। জি ভাইয়া। তো এখানে আপনাকে সেই টাইপ গুলো এরকমও বলে দিতে হবে, এখানে বলে দিতে হবে। যেমন এই যে আইডিটা মানে কি বলেন তো? যে 1 নাম্বার, 2 3 4 ইন্টিজার। 5 6 এরকম করে আইডি হবে। তো এই যে ইন্টিজার মানে আমরা বুঝি হচ্ছে 1 2 3 4 এগুলা মানে নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে বুঝি আমরা ইন্টিজার। তো এই জন্য আইডিটা যেহেতু ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, এই জন্য আমরা এটা কি সিলেক্ট করলাম, ইন্টিজার। এরপরে আসেন ইমেইল। ইমেইলটা আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন? এখানে অনেকগুলো টাইপ আছে, আপনাকে বুঝতে হবে যে ইমেইলটা আপনি কোনটা সিলেক্ট করবেন। এখানে কি ইমেল নামে কিছু আছে? ইমেল নামে কিন্তু কিছু নাই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ভার কার্ড দিতে পারেন। ভার কার্ডটা মানে হচ্ছে এখানে ABCDও নিবে, 1 2 3 4ও নিবে, @ নিবে, সব নিবে। এই সব কিছু সাপোর্ট করে। বুঝেন নাই? যখন আমরা স্ট্রিং দিতাম, মানে টেক্সট দিতাম, টেক্সট দিলে এই যে ইনপুট ফিল্ডে যখন আমরা টেক্সট দিতাম তখন এখানে সবকিছু লেখা যাইতো না, #, সব লেখা যাইতো না? কথা বলেন। জি ভাইয়া। তেমনি যখন আপনি এখানে ইমেলটা, যদি এখানে ইমেল টাইপ নাই, আসলে ইমেল টাইপটা নাই, সো আপনি কি করতে পারেন, এখানে এই হচ্ছে ভার কার্ডটা দিতে পারেন, সে সবকিছু সাপোর্ট করবে। এরপরে এফ নেম, ভাই তো ঝামেলা ভার্সাটা দিলেন, তাহলে তো সবাই যে কোনো কিছু দিয়ে দিবেন না, সাবমিট দিয়ে দিবেন না। সাবমিট দিবে কিভাবে ভাই? আপনি তো এখানে সাবমিটে, এখানে তো আপনি বলে দিচ্ছেন ইমেল, অতদূর পর্যন্ত সে যাবেই না, আচ্ছা, অতদূর পর্যন্ত সে যাবে, অতদূর পর্যন্ত যাবেই না। আপনি যদি এখানে অন্য কিছু দেন যাবেই না। তো যাই হোক, এখানে আচ্ছা, আপনি দিলেন হচ্ছে এফ নেম। এফ নেমটা কি? নেম। কারণ নাম কি হইতে পারে, 1 2 3 4 নাম হইতে পারে না, কারণ হতে পারে। তো এই জন্য আপনি এখানেও একটা দিবেন কি, ভার কার্ড, যাতে সে সবকিছু সাপোর্ট করে। এরপরে এল নেম, এটাও নাম, তো এখানে আপনি কি দিবেন, ভার কার্ড দিবেন। এরপর পাসওয়ার্ড এখানেও সে ABCD # ইত্যাদি হতে পারে, সেখানে আপনি দিবেন ভার কার্ড। এখন এছাড়াও তো অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু আছে। আমি দুই একটা জিনিস বলে যাই। যেমন যদি আপনি কোনো একটা জায়গাতে টেক্সট এরিয়া নেন, টেক্সট এরিয়া আমরা ইউজ করছি না কোডে, টেক্সট এরিয়া। জি ভাইয়া। জি ভাই। তো টেক্সট এরিয়া কেন নেই? টেক্সট এরিয়া নেই যাতে ওখানে অনেকগুলা টেক্সট লিখতে পারে, তাই না? তো অনেকগুলা টেক্সট তো এখানে লিখলে হবে না, সেই অনেকগুলা টেক্সট তো এখানে সাপোর্ট করতে হবে। তো আপনি যদি এখানে বেশি টেক্সট ঢোকাতে চান তাহলে আপনাকে কি করতে হবে, টেক্সট দিতে হবে। এখানে শুধুই টেক্সট না, এখানে সম্ভবত লং টেক্সট নামে একটা অপশন আছে, আমি জানি না এখানে আছে কিনা। এই যে লং টেক্সট, মানে টেক্সটের থেকেও বেশি টেক্সট। যদি আরো বেশি টেক্সট দিতে চান তাহলে আপনি কি করতে হবে, লং টেক্সট
দিতে হবে যদি আপনি বেশি টেক্সট এখানে ঢুকাইতে চান। আপনি ভার্কারে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে, আমি বলবো সেটা হয়তো। ভার্কারে কিন্তু একটা নির্দিষ্ট লিমিট আছে, আর বেশি আপনি টেক্সট ঢুকাইতে পারবেন না। বাট যখন আপনি লং টেক্সটে দিবেন তখন সে ভাইয়া অনেক ডাটা নিতে পারে। বলেন বলেন। ভাইয়া হুম, একটু লিভ নিচ্ছি ক্লাস থেকে, একটু জসলির কাছে কাজে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা নিতে পারি। আবার ওকে। দেখেন, আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কি নিলাম? ইন্টিজার নিলাম না? ইন্টিজার। যদি আপনার কাছে মনে হয় যে ইন্টিজার তো ঠিক আছে, ইন্টিজার হচ্ছে আপনার 1 2 3 4, কিন্তু আরো ছোট যদি কিছু নিতে চাও তাহলে টিনি ইন্টিজার, মানে ইন্টিজারের থেকেও ছোট টিনি ইন্টিজার 1 2 সংখ্যাই নেবে, বাট এ কম সংখ্যক নেবে সংখ্যা। আমরা এগুলাতে লেন্থে গিয়ে আমরা ডিটেলস বলতেছি। এখানে ডেট ফরম্যাটটা আছে, যদি ডেট টাইপের কোনো জিনিস নিতে চান তাহলে আপনি ডেট দিতে পারেন। হোভার করলে ডেটটা মানে লেংথ দেখা যায়। কোনটাতে? এগুলোর উপর হোভার করলে কোনটা কত লেংথ সেটা বোঝা যায়। ও আচ্ছা, যেখানে তো লেন্থ দেওয়া আছে, রাইট, এখানে লেন্থ দেওয়া আছে। হ্যাঁ, এখানে লেন্থ দেওয়া আছে। তারপর আমি একটু ডিটেলস আপনাকে বলি, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, বাট এখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, বিকজ অফ আমরা এখন শিখতেছি, যা ইচ্ছা দিলাম হলো। বাট বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ক্লাস করেছিলাম, মনে আছে? ইমেজ, যে ইমেজগুলোকে সাইজ ছোট করতে হয়, এত বড় বড় ইমেজ দেওয়া ঠিক না, এগুলো বলছিলাম, মনে আছে? মনে আছে জি ভাই। ভাই করেছিলেন। তো ওটা হ্যাঁ ভাই, মনে ওটা নাই কিন্তু বলছিলাম আপনার ছোট করেছিলেন। ছোট প্রজেক্টের ক্ষেত্রে এত চিন্তা করার দরকার নেই, বাট বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় হয়ে যায়। তখন বড় প্রজেক্টের ক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলোকে আপনাকে খেয়াল করতে হবে। যেমন এখানে আপনি ভার্কার টার্কার দিলেন, এখানে এখন আপনাকে কি করতে হবে? লেন্থ সেট করতে হবে, জি লেন্থ। এখানে আপনাকে লেন্থ সেট ভাইয়া। করতে হবে। তো এই লেন্থ গুলা দেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। যদি বড় প্রজেক্টের ক্ষেত্রে সর্বোচ্চ কত পর্যন্ত নেয়? 255 পর্যন্ত নেয়। সর্বোচ্চ কত নেয়? সর্বোচ্চ 255। 255 পর্যন্ত নেয়। আপনি এখানে এখন কি করতে পারেন? ইন্টিজারের লেন্থ আপনি 10 20 যা ইচ্ছা দিতে পারেন। এখানে একটা কাহিনী আছে, বুঝার বিষয় আছে। সেটা হচ্ছে, যখন আপনি ইন্টিজার দিবেন, ইন্টিজারের লেন্থ যখন আপনি কত দিবেন? 2 দিবেন। এটা ইন্টিজার, এর লেন্থ যখন আপনি 2 দিবেন, তার মানে এটা বুঝাই হচ্ছে 2 এর সর্বোচ্চ গাণিতিক কত? 99। 99। তার মানে এটা সর্বোচ্চ 99টা পর্যন্ত রো তৈরি করতে পারবে। সর্বোচ্চ কত করতে পারবে? যেমন এখানে আছে, আমি যদি এটা দেখাই, এখানে কত আছে? রোল আইডি 1 2 না? 1 এবং 2। 1 আর 2 এরকম করে 99টা এরকম রো তৈরি হবে যদি আপনি এখানে 2 দেন। এর বেশি 2 হবে, ডিজিটের বেশি সংখ্যা নিবে। হ্যাঁ 2 ডিজিটে বেশি সংখ্যা নিবে না। এখানে কত আছে? 1 2 আছে, এরকম করতে করতে এখানে কত হতে পারে? এখানে আপনি 99 পর্যন্ত। 99 পর্যন্ত হবে, মানে 99 মানে 2 সংখ্যা, দুইটা, কিন্তু 999 পর্যন্ত হওয়া সম্ভব না। সম্ভব না। তো এই জন্য আপনি তো জানেন যে এই যে টেবিলটা তৈরি করছেন, এখানে আসলে কতগুলো এরকম রো তৈরি হতে পারে, বুঝতে পারছি? তো সেই হিসাবে দিবেন। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে 255 দেব, কিন্তু এখানে একটা কাহিনী আছে। যেহেতু আপনি এখানে ইন্টিজার সিলেক্ট করছেন, ইন্টিজার মানে হচ্ছে কই যেন ছিলাম আমি? আচ্ছা, যখন আপনি এখানে ইন্টিজার সিলেক্ট করবেন, যখন আপনি এখানে ইন্টিজার সিলেক্ট করবেন, তখন যেটা হচ্ছে পার ক্যারেক্টার, পার ক্যারেক্টারের জন্য সে 2 বাইট করে জায়গা নেবে। 2 বাইট সে জায়গা নেবে পার ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সে 2 বাইট করে জায়গা নেবে। এখন যদি আপনার 2 বাইট করে জায়গা তার নাও লাগে, তাহলে সে জায়গা ছেড়ে দেয় না। তারপরে কি করে না? সে জায়গা ছেড়ে দেয় না, জায়গা ধরে রাখে। বাট ভার্কারের ক্ষেত্রে আলাদা। যদি আপনি ভার্কার করেন তাহলে কি করবে? প্রত্যেকটার জন্য মানে যতটুকু জায়গা লাগবে ততটুকু নিবে। এটা যেন কি বলে? এরকম কিছু নাকি?
ভার্কারের জন্য হ্যাঁ না না, এটা হচ্ছে 2 বাইট রাখে, এটার ভুলে গেলাম। এটার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখে, বা এখানে একটা রিজন আছে। সে যদি আপনি এখানে সাপোজ 255 করে লিখছেন, তাই না? 255টা সর্বোচ্চ করতে পারি, কিন্তু যদি তার 255 জায়গা না লাগে, তাহলে তার জায়গাটা সে ছেড়ে দেয়, সে নিজের কাছে ধরে রাখে না। বুঝি নাই? বুঝতে পারছি? বুঝতে পারছি। এই ইন্টিজারের বুঝি নাই ভাইয়া। ইন্টিজারের ক্ষেত্রে আপনাকে নাম্বারটা একটু বুঝে শুনে দিতে হবে। কারণটা হচ্ছে, আপনি যদি সংখ্যাটা বেশি দেন, সংখ্যা বেশি বলতে কত, আপনি 255 দিতে পারবেন, কিন্তু 255 দিলে আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সে 2 বাইট করে জায়গা নেবে, বাট যদি দরকার না হয় সে জায়গা ছেড়েও দিবে না, সে নিজের কাছে রেখে দিবে। তো এত জায়গা তো আমরা তাকে দিতে পারি না, জায়গা নষ্ট করার দরকার নেই। বাট যদি আপনি ভার্কার ইউজ করেন, তাহলে সুবিধা হচ্ছে সে যতটুকু জায়গা লাগবে অতটুকু জায়গা সে ইউজ করবে, অন্যান্য জায়গা সে ছেড়ে দেবে। আর এত বিস্তারিত এসব বোঝার দরকারও নেই, এটা নিয়ে এত মাথা ঘামার দরকার নাই। আপাতত আমরা বুঝে রাখি সর্বোচ্চ 255 পর্যন্ত দিতে পারবো। আপনি ইন্টিজারের ক্ষেত্রে দেওয়ার দরকার নাই। ইন্টিজারে যদি আপনি এখানে লেন্থ না দেন, অটোমেটিক্যালি ডিফল্ট সে লেন্থ ধরে নেবে হচ্ছে 11। অটোমেটিক্যালি সে ডিফল্ট লেন্থ ধরে নেবে হচ্ছে 11। আচ্ছা, এরপরে আপনি ইমেইলের ক্ষেত্রে কতটুকু হতে পারে সেটা আপনি জানেন, সেটা আপনি একটু দেন, বা 25 দিলেন, 20 দিলেন, এরকম একটা আপনি লেন্থ সেট করে দেন। লেন্থ গুলো আপনি একটু সেট করে দেন, 100 করে দেন, দিয়ে আপনি এটা হচ্ছে আপনি সেভ করেন। এখানে একটা কাহিনী আছে, যেহেতু আইডিটা এখানে দেখেন, এখানে কোন আমরা যখন এটা সেভ করব তখন কি আইডি যাচ্ছে এখানে? না ভাইয়া। আমরা কি আইডি সেভ করতেছি? জি না। তো আইডি যদি সেভ না করে, তাহলে এখানে যে আইডিটা থাকবে সেই আইডিটা কই থেকে আসবে? আকাশ থেকে আসবে? তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে এটাকে অটো ইনক্রিমেন্ট করতে পারি, যে অটোমেটিক্যালি একটা করে রো তৈরি হবে, একটা করে আইডি তৈরি হবে। যেমন এখানে দেখেন, এখানে ডাটা কত আছে? 2টা ডাটা আছে। এখানে 1 হয়েছে, এখানে 2 হয়েছে, পরটা 3 হবে, 4 হবে, 5 হবে, এরকম অটোমেটিক্যালি একটা করে রো তৈরি হলে একটা করে আইডি জেনারেট হবে, এবং আইডি গুলো অবশ্যই ইউনিক তৈরি হয়। এই জন্য আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে আমরা এটা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করতে পারি। প্রাইমারি কি মানে হচ্ছে একটা ইউনিক কি। অবশ্যই আইডি ওই আইডি আর থাকবে না। যেমন এখানে 1 আছে, অন্য এখানে আবার 1 থাকবে না। 1 2 3 4 এরকম প্রত্যেকটা জন্য ইউনিক একটা আইডি তৈরি হবে। এর জন্য আমরা কি করতে পারি, এখন কি করতে পারি, এখানে সেভ দিতে পারি। সেভ দিলে আমি যদি এই জায়গাতে আসি, মানে ব্রাউজারে যাই, ব্রাউজারে দেখে আইডি, ইমেল, এফ নেম, এল নেম, পাসওয়ার্ড, এরকম আমাদের কলামটা তৈরি হয়েছে, যেটা অ্যাজ লাইক এস এরকম একটা কলাম আমাদের তৈরি হয়ে গেছে, এইরকম তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে ডাটা ঢুকাইতে হবে। আমরা এখনো পর্যন্ত প্রোগ্রামেটিক্যালি জিনিসপত্রতে ডাটা ঢুকাইতে পারিনি। আমরা যদি ম্যানুয়ালি ডাটা ঢুকাইতে চাই, তাহলে কি করতে হবে, যে ইনসার্টে আসার পরে আমি এখানে দিলাম আইডি, কিছু দিলাম না, দেখেন আমি আইডি কিছু দিচ্ছি না। এই ইমেইলের জায়গাতে আমি কি দিচ্ছি, ইমেইল anwar@gmail.com, এফ নেম দিলাম হচ্ছে anwar, এল নেমটা দিলাম হচ্ছে HOSSN হোসাইন, এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। এখানে পাসওয়ার্ডে একটা কাজ করতে পারেন, MD5 করা যায় না? যায় ভাই। MD5 তো থাকার কথা নাকি? আর নিচে ভাই, নিচে এম। এম সিলেক্ট করি, এই যে MD5টা সিলেক্ট করলাম, কইরে আমি এটাকে কি করব, এই যে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি ডাটা তৈরি হয়ে গেছে। কার ভিতরে তৈরি হয়ে গেছে? এই যে দেখেন, ব্রাউজারে আসেন, ব্রাউজারে আসার পর দেখবেন যে এই যে এই আইডিটা কিন্তু আমি দেই নাই, অটোমেটিক্যালি এক তৈরি হয়েছে, যে ইমেল আনোয়ার, এই যে পাসওয়ার্ডটা দেখেন এরকম এনক্রিপ্টেড পাসওয়ার্ড হয়ে গেছে। ওই যে আমি MD5 দিলাম, MD5 এটাকে আপনি যা কিছুই দেন না কেন একটা এনক্রিপ্টেড ডাটা করবে, যেটাকে আপনি বুঝতে পারবেন না যেটা কি ছিল। যদি কি ওই ডাটাবেসটা পেয়েও যায়, সে আসলে এটা দেখে বুঝতে পারবে না যে পাসওয়ার্ডটা কি ছিল। সো কেউ আসলে আপনার অ্যাক্সেস নিতে পারবে না। আপনারা অনেক জায়গাতে জিমেইল দিয়ে লগ ইন করেন না, বা ফেসবুক দিয়ে লগ ইন করেন না? জি ভাই করি। তো লগ ইন করলে তারা কি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা পেয়ে যায়? না ভাই পাই না। কেন পায় না?
কারণ এটা ইনক্রিপ্টেড অবস্থায় থাকে। এনক্রিপ্টেড কারণটা হচ্ছে এটা ইনক্রিপ্টেড অবস্থায় ওদের সার্ভারে জমা হয়, সো ইনক্রিপ্টেডটাকে তাই ডিক্রিপ্ট করতে পারবে না, সো ওরা বুঝতে পারবে না। আদারওয়াইজ কিন্তু কেউ জিমেইল দিয়ে এগুলা দিয়ে লগ ইন করতো না। যাই হোক, এইরকম ভাবে আপনার এই ডাটাগুলোও এখানে এসে এইভাবে জমা হবে, একটা একটা করে জমা হবে। আমরা তো এখন ম্যানুয়ালি এখানে জমা করতেছি, বাট জমা হবে কিভাবে? এখানে সাবমিট দিলে এই ডাটাগুলাই এখানে এসে জমা হবে। বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আজকে ক্লাসের অবস্থা মনে হয় সবারই খারাপ, আজকে কেউই বুঝতেছেন না, কারণ আজকে তো ক্লাস একটু কঠিন মনে হচ্ছে, এই জন্য সবাই সাইলেন্ট মোডে আছে। কঠিন কঠিন না, খুব কঠিন। তাহলে এই ব্যাপারটা কি বলেন? এগুলো কি আমি বুঝাই কোনো লাভ হচ্ছে কোনো প্রকার? মানে কোনো কিছু কি মাথায় ঢুকতেছে সামান্যতম? জি ভাই, সামান্য ঢুকতেছে। না ঢুকলে বলেন, তাহলে গল্প গল্প করি আজকে, এগুলো বাদ দেন, পড়াশোনা তো অনেক করছি, গল্প গল্প করে চলে যাই। আর যদি মাথায় ঢোকে তাহলে আমি আরেকটু চেষ্টা করি। ভালো চেষ্টা করেন। তো এই যে ডাটাগুলো এখানে ঢুকতেছে, হ্যাঁ, একটা পদ্ধতিতে ঢুকতেছে। এই যে ডাটাগুলো ঢোকানোর জন্য আপনাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কি করতে হবে? আরো একটা ল্যাঙ্গুয়েজ আরো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। এই যে আপনি ডাটাবেস তৈরি করলেন এখানে ক্লিক করে, আবার টেবিল তৈরি করলেন এখানে ক্লিক করে, বাট আপনি তো সবসময় এভাবে ম্যানুয়ালি তৈরি করবেন না, অটোমেটিক্যালি তৈরি করতে হবে। কোড দিয়ে এরকম ডাটাবেস তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে, এগুলো করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমি এই যে আমার এই যে আনোয়ার এই কারখানাটাকে ধ্বংস করতে চাই, বা ক্যান্সার হয়েছে আমি যদি অপারেশন করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথমত একে আগে কি করতে হবে, অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার জন্য একে ধরতে হবে। এই জন্য আমি এখানে ক্লিক করলাম। এটাতে যখন আমি ক্লিক করতেছি তখন এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে না, এটা এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এই অপারেশনসে ক্লিক করি, অপারেশনসে আসার পর দেখবেন নিচের দিকে আসেন, একটু নিচের দিকে এই জায়গায় দেখবেন ড্রপ দ্য ডাটাবেস, ড্রপ দ্য ডাটাবেস। আপনি ডাটাবেসটা কি করবে? ড্রপ করে দেবে। আপনি এতে ক্লিক করেন, ওকে দেন, ডাটাবেস সহ এটা সবগুলা জিনিস। আগের পেজে ভাই ড্রপের বাটন ছিল একটা। হ্যাঁ, ওখানেও ছিল। তো আপনি কি করতে পারেন? ডাটাবেসটা আমি ডিলিট করতে পারেন। এখন আমরা যেটা দেখবো, আমরা যেটা বলতেছিলাম যে এই যে ডাটাবেস তৈরি করতেছি, টেবিল তৈরি করতেছি, ডাটা ইনসার্ট করতেছি, এগুলোর জন্যও আপনাকে শুধু এই পিএসপি এগুলা কোড দিলে হবে না, আপনাকে আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বুঝেন নাই না? বুঝতে পারছি ভাই। W3 স্কুল এসকিউএল, এই হলো এসকিউএল ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে। এসকিউএল ল্যাঙ্গুয়েজ না শিখলে আপনি ডাটাবেসে ডাটা সেভ করতে পারবেন না। তার মানে আপনি পিএসপি শুধু শিখছেন মনে করছে শেষ, এই ল্যাঙ্গুয়েজগুলোও শিখতে হবে, কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। এখানে দেখেন কোথাও না কোথাও বলে দেওয়া আছে ডাটাবেস কিভাবে তৈরি করে। এখানে কি বলছে? এসকিউএল ক্রিয়েট ডিবি। ডিবিতে বলি হচ্ছে আমার ডাটাবেস, ডিতে ডাটা, বিতে হচ্ছে বেস। তাহলে ডাটাবেস তৈরি করার জন্য আমি এটাতে ক্লিক করেন, কিভাবে তৈরি করতে হয়, খুবই কঠিন একটা জিনিস, এটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে? আমি এই জায়গাতে আসি। এই জায়গাতে আসার পরে আমাকে কি করতে হবে, যেহেতু আমি এসকিউএল কোড লিখবো, এই কোডগুলা লিখে আমি কাজ করব। এই কোডগুলা কি কোড? এগুলা কিসের কোড? এসকিউএল। এসকিউএল কোড, এটাও একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা লেখার জন্য আপনার কি করতে হবে, আপনার এই জায়গাতে এসকিউএল নামে একটা অপশন আছে, এসকিউএল, এই জায়গাতে আপনি ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করে আপনাকে একটা কোড লেখার জায়গা দিবে, এই জায়গাতে আপনার কোড লিখতে হবে। বলেন প্রথমত আমাদের কি করতে হবে? এতক্ষণ পর্যন্ত বোঝার পর আপনি কি চিন্তা করলেন যে আমি যদি ডাটাটা কোন একটা জায়গাতে রাখতে চাই, তাহলে প্রথমে আমাকে কি চিন্তা করতে হবে? একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস তৈরি, দ্যাট মিন্স একটা কারখানা আপনাকে তৈরি করতে হবে, বা একটা ফ্যাক্টরি যেখানে আপনি প্রোডাক্টগুলো রাখবেন, বা একটা গুডাউন তৈরি করতে হবে, সেটাকে আমরা বলছি ডাটাবেস। তার মানে আমি ডাটাবেস তৈরি করতে লিখতে হবে ক্রিয়েট, মানে কি তৈরি করা, CREAT, ক্রিয়েট।
ক্রিয়েট লিখতেছেন, ক্রিয়েট, এরপর একটা স্পেস দিবেন। আপনি কি তৈরি করবেন? ডেটাবেস। ডেটাবেস। এই লিখবেন আপনি DATABAC, ডাটাবেস। আবার একটা স্পেস দিবেন, একটা নাম দিতে হবে না? BASC। ও BASC হবে। সরি, BASC, ডাটাবেস। এখানে সাজেস্ট করতে সবকিছু, হ্যাঁ, ডাটাবেস। এখানে ক্যাপিটাল স্মল লেটারের সমস্যা নাই, এটা কেস সেনসিটিভ না। যেমন এখানে সাজেস্ট করতেছে সবগুলো ক্যাপিটাল, আমি সবগুলো স্মল, সমস্যা হবে না। আমি লিখলাম ক্রিয়েট ডাটাবেস, আমি ডাটাবেস তৈরি করতে যাচ্ছি। আমি নাম দিলাম হচ্ছে কি দেব, SHF। এই ডাটাবেসের নামটার ক্ষেত্রে যেমন আমরা যখন কোনো ভেরিয়েবলের নাম তৈরি করতাম, নাম তো আমরা XYZ বিভিন্ন কিছু দিতেই পারি, তাই না? কিন্তু নামটা আমরা মাঝে মধ্যে মিনিংফুল দিই না একটু, যাতে আমরা সহজে বুঝতে পারি যে এটা মানে এটা। তো ডাটাবেসের নামটা দিবেন হচ্ছে আপনার যে প্রজেক্টের যে নাম আছে সেই নাম অনুসারে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যখন এখানে 100টা ডাটাবেস তৈরি করবেন, আপনি বুঝতে পারবেন না যে কোন ডাটাবেসটা কোন প্রজেক্টের। এখানে আপনি 100টা ডাটাবেস তৈরি করতে পারবেন না, বা 1000টা জি ভাই। করতে পারবেন। এখন কোন ডাটাবেসের নামটা কোন প্রজেক্টের, যদি আপনার প্রজেক্টের নামের সাথে আপনি নাম মিলায় না রাখেন, তাহলে বোঝাটা আপনার জন্য ডিফিকাল্ট। বাট এটা কোনো সমস্যা না, আপনি যে কোনো নামই আপনি রাখতে পারেন। আমি রাখলাম কি, ক্রিয়েট ডাটাবেস SHF। এখন যদি আপনি এখানে ডাটাবেস আরো একটা এস যোগ করেন, তাহলে কাজ হবে? এরর দিচ্ছে। তার মানে ক্রিয়েট ডাটাবেস এটা ফিক্সড, ক্রিয়েট ডাটাবেস এটা ফিক্সড, এটা আপনি লিখতে হবে। আর এই নামটা আপনি যাই ইচ্ছে দিতে সাজেস্ট পারেন। করতেছে। না, সাজেস্ট করি আপনি এস দেন। এটা যদি আপনি লিখতে চান কি এটা হবে না, এরর দিচ্ছে না এটা। তাহলে সাজেস্ট করতেছে কেন? সাজেস্ট করুক, এটা অন্য কিছুর জন্য, ডাটাবেস তৈরি করার জন্য না। ঠিক আছে? তো আপনি কি করলাম, ক্রিয়েট ডাটাবেস SHF। এখন এই কোডটাকে আপনাকে রান করতে হবে। রান করতে করবেন, আপনি নিচের দিকে আসেন, এখানে গো নামে একটা অপশন আছে, গো। এই গোতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার ডাটাবেসটা তৈরি হয়ে গেছে আগের মতো করে। এই জায়গাতে SHF একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমরা কি ডাটাবেস তৈরি করতে পারি ম্যানুয়ালি এবং কোড দিয়ে? জি ভাই, পারবো। প্র্যাকটিস করতে হবে। না, প্র্যাকটিস করার প্রয়োজন নেই আমার কাছে মনে হয়। এখানে ঢোকার পর যখন নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে তৈরি করতে পারবো না? এখানে নামে আসলাম, হ্যাঁ, এখান থেকে তৈরি করতে পারবো। XYZ, এই তো এন্টার দিলাম। তাহলে কি হবে, XYZ নামে একটা ডাটাবেস তৈরি হবে না? তো এটাকে আমি ডিলিট করতে পারবো? জি ভাই, পারবো। এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে অপারেশনসে আসবো, অপারেশনস থেকে এখানে ড্রপ দ্য ডাটাবেস, ডিলিট হয়ে গেছে। আমি যদি কোড লিখতে চাই, কোডে করতে চাই, তাহলে কোথায় যেতে হবে? SQL, কারণ SQL কোডে আমি ডাটাবেস তৈরি করতে চাই। তাহলে SQL কোডে আসলাম, এখানে লেখার একটা জায়গা দিচ্ছে। এই কোডটা মনে কেন রাখতে হবে আমাকে বলেন? আপনি কি তৈরি করতে চাচ্ছেন? ডেটাবেস। ডেটাবেস। তাহলে আপনাকে ক্রিয়েট লিখতে হবে না, CREAT, ক্রিয়েট। এবার লিখুন ডাটাবেস, এবার তার নাম দিবেন। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। এটা মনে রাখার জন্য টেনশন কিছু করার নাই। তাহলে আপনি ডাটাবেস তৈরি করতে পারলেন। এখন এরপর আমরা কি তৈরি করি? টেবিল। টেবিল তৈরি করি, তাই না? আর তার আগে একটা কাজ করি, এই ডাটাবেসটাকে আমরা ডিলিট তো করতে পারি ম্যানুয়ালি, কিন্তু কোড দিয়ে কেউ ডিলিট করবে। এখানে দেখেন SQL ড্রপ DB, ডাটাবেস আমরা কিভাবে ড্রপ করতে পারি সেটার জন্য এখানে লিখে দেওয়া আছে। কি লেখা আছে? আমরা এই জায়গাতে আসছি, ড্রপ, DROP, ড্রপ মানে আমি ড্রপ করব। কি ড্রপ করবেন আপনি? ডেটাবেস। ডাটাবেস লিখবেন, ডাটাবেস। আপনি ডাটাবেস ড্রপ করতে চাচ্ছেন। এখন ডাটাবেস এখানে 100টা আছে, কোনটা ড্রপ করবেন? SHF। SHF। আপনি এখানে গোতে ক্লিক করেন, আছে এটার? নাই ভাই, চলে গেছে। নাই। তাহলে আমরা কোড দিয়ে কি করতে পারতেছি? ডাটাবেস তৈরি করতে পারতেছি, ডিলিটও করতে পারতেছি, রাইট? জি ভাই। আমরা আবার একটা ডাটাবেস তৈরি করি, আমরা আনোয়ার নামে একটা ডাটাবেস তৈরি করলাম। এখন ডাটাবেস তৈরি করলাম, এখন আমাদের কি শিখতে হবে? এরপর ভাই টেবিল। টেবিল তৈরি করতে হবে। ডাটাবেসের ভিতরে কি থাকে? টেবিল থাকে, তাই না? তো এখানে আসেন, দেখেন যেখানে কি করতে বলতেছে, ক্রিয়েট টেবিল, SQL ক্রিয়েট টেবিল। টেবিল কিভাবে ক্রিয়েট করা যায় সেটা কথা বলতেছে। এইভাবে এই যে এই কোডগুলোর মাধ্যমে আমার টেবিল তৈরি করতে হয়।
এই যে এই কোডগুলোর মাধ্যমে আমার টেবিল তৈরি করতে হয়। এই কোডটাকে আমরা একটা কপি করি, কপি করে আমরা এই জায়গাতে এই কোডগুলা আমাদের কোথায় লিখতে হবে বলুন তো? এসকিউএল কোড কোথায় লিখতে হয়? এই যে এসকিউএল ট্যাবে ক্লিক করতে হবে। এসকিউএল ট্যাবে ক্লিক করতে হবে। কিন্তু একটা কাহিনী আছে, এটা বোঝার আগে আমি যদি এটাতে আমার কিন্তু এই ডাটাবেসটা সিলেক্ট করে, আপনি এই টেবিলটা কোন ডাটাবেসের ভিতরে রাখবেন? আনোয়ার। আনোয়ার। তাহলে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, এটাতে একটা ক্লিক করতে হবে। আপনি যদি রাখতে চান যে এই যে এমওসিএসটি এটার মধ্যে রাখতে চান, তাহলে আপনাকে এটাকে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে এই এসকিউএল এ আসতে হবে। এই এসকিউএল এ আসবেন, এখানে যদি আপনি লিখে গোতে দেন তাহলে এখানে এটার ভিতরে ওই টেবিল তৈরি হবে। যেহেতু আমরা এই ডাটাবেসের মধ্যে টেবিলটা তৈরি করতে যাচ্ছি, এই জন্য আমাদেরকে এই ডাটাবেসের উপরে ক্লিক করতে হবে, তাহলে এই ডাটাবেসটা সিলেক্টেড থাকলো। এখন আমরা এই ডাটাবেসের মধ্যে করতে চাইলে এসকিউএল এ ক্লিক করব এবং এটার ভিতরে আমি যদি কোডগুলো পেস্ট করি, এটা একটু বোঝার চেষ্টা করেন কি করতেছি। দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা একটু, আপনারা দেখে বুঝতে পারেন কিনা একটু দেখেন। বুঝতে পারতেছি। দেখেন আমরা কি করতেছি, আমাকে আমাকে তৈরি করতে হবে। কি তৈরি করব আমরা? একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করব। তো ক্রিয়েট, CREAT, ক্রিয়েট। কি তৈরি করব? টেবিল, TABL, টেবিল। যেমন ক্রিয়েট ডাটাবেস দিতাম তেমনি ক্রিয়েট টেবিল দিলাম, যেমন ক্রিয়েট ডাটাবেসের নাম দিতাম তেমনি ক্রিয়েট টেবিলে একটা নাম দিতে হবে তো নাকি? তো নাম দিলাম কি? STUDENT, স্টুডেন্ট, এটা টেবিলের নাম। এরপর আপনাকে দিতে হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর আপনাকে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যত কাহিনী আমাদের করতে হবে, এটা শেষে একটা সেমিকোলন ক্লোজ করে দেন। এখন দেখেন এখানে একটা কাহিনী দেখেন, প্রথমত আপনার কি নিতে হবে? আমরা এখানে কি নিছিলাম? প্রথমে আইডি নিছিলাম না? আইডি নিলাম, আইডি নিলাম এবং এটাকে কি বলবো? আমি ইন্টিজার বললাম, INT, ইন্টিজার। এটা একটা কলাম তৈরি করা শেষ। আইডি নিলাম না আমরা, এবং এটাকে বলে দিলাম হচ্ছে এটা ইন্টিজার। টাইপটা কি? ইন্টিজার। ইন্টিজার। তাহলে একটা কলাম তৈরি করা শেষ। এরপরে আমি বলে দিলাম হচ্ছে এফ নেম, এফ নেম, এবং এটাকে এর একটা টাইপ দিতে হবে। কি টাইপ দিয়ে বলেন? ভার্কার। ভার্কার। তাহলে আপনাকে এখানে যদি ভার্কার আপনি মানে লিখেন তাহলে কিন্তু চলে আসবে VARCHAR, ভার্কার। ভার্কার লিখলেন, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনাকে কি দিতে হবে? লেন্থটা বলে দিতে হবে, যেটা আমরা ওখানে লেন্থ দিয়ে দিতাম, মনে আছে? জি ভাই মনে আছে। আমি বলে দিলাম এখানে হচ্ছে 20 এর লেন্থ। এরপর আমি আবার একটা কমা দিলাম, নিচে আসলাম, এরপর দিলাম হচ্ছে এল নেম, এটা করে দিলাম হচ্ছে VARCHAR, ভার্কার। এটার একটা লেন্থ বলে দিতে হবে, এটাকে বলে দিলাম হচ্ছে 100, এখানে একটা কমা দিলাম। এরপর দেবো কি? আমরা ইমেল, EMAIL, ইমেল। ওই কলামগুলোর নাম দিচ্ছি আমি, এটা করে দিলাম হচ্ছে CHR, ভার্কার। এটাকে এরও একটা লেন্থ বলে দিলাম, দিলাম হচ্ছে 50, কমা দিলাম। এরপর দেব হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। এটা কি দিব? ভার্কার, ভার্কার। এরও লেন্থ বলে দিলাম হচ্ছে 255। দেখেন তো বুঝতে পারতেছেন কিনা আপনারা? ভাই লাস্টেটা কমা হবে না? হ্যাঁ, লাস্টটা দেওয়ার প্রয়োজন নাই। দেখেন আমরা বুঝতে পারতেছি কিনা দেখেন। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে কোলন দিয়েছিল। কলাম কয়টা হবে? জি ভাইয়া। কলাম কয়টা হবে সেই কয়টা আমরা যখন নরমালি তৈরি করছিলাম ওই সেম ভাবে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি। এখন যদি আপনি এখানে গোতে ক্লিক করেন, তৈরি হয়ে গেল। কোথায় তৈরি হবে এটা? এই যে আনোয়ারের ভিতরে ঢোকেন, আনোয়ারে ক্লিক করেন, তার মধ্যে একটা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এটা এই তার প্রাইমারি মধ্যে কি বা অটো ইনক্রিমেন্ট তো হলো না ভাই? অটো ইনক্রিমেন্ট করি না, এখানে অটো ইনক্রিমেন্ট দেওয়া যায়, রাইট। অটো ইনক্রিমেন্ট ওখানে একটা আপনার লিখতে হয় আর কি, অটো ইনক্রিমেন্ট লেখা যায়, যেমন এখানে কোথাও দেওয়া হয়তো অবশ্যই আছে, এখানে মনে হয় দেওয়া আছে কোথাও, আইডি অটো ইনক্রিমেন্ট দেওয়া যায়। এখন অটো ইনক্রিমেন্ট লিখতে হবে আর কি, যে আমি এখানে দেখা দিলে
আপনি যখন CREAT ক্রিয়েট TABLE টেবিল নাম দিলেন কিছু একটা, ফার্স্ট ব্র্যাকেট দিলেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দিলেন হচ্ছে আপনি আইডি, এরপর দিলেন হচ্ছে ইন্টিজার, এরপর দিলেন হচ্ছে আপনি অটো, এই যে অটো ইনক্রিমেন্ট, এটা আপনি এভাবে বলে দিতে পারেন। তাহলে কি হবে, অটোমেটিক্যালি 1 2 করে অটো ইনক্রিমেন্ট করে দেবে। বুঝতে পারছি? তখন আমরা অটো ইনক্রিমেন্ট দেই নাই, এটা দিতে পারেন। যাই হোক, তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারতেছি যে কাহিনীগুলো কি করতেছে। আমরা কিন্তু এখনো ডাটা সেভ করিনি, শুধু আমরা এই এসকিউএল এর ডাটাবেস তৈরি কিভাবে করা লাগে, কিভাবে কি হচ্ছে, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি। এখন মনে করেন যে আপনি এখানে ডাটাবেসটা টেবিলটা তৈরি হয়ে গেল, টেবিলটা তৈরি হলো, এই টেবিলের মধ্যে ডাটাটা ঢোকাইতে হবে না? তো আপনি ডাটা জি কিভাবে ভাই। ঢোকাবেন? এখান থেকে সেই ইনসার্ট আপনি ম্যানুয়ালি আপনি করে দিবেন, না ডাটা এখান থেকে আপনি সেট করবেন কোন একটা কোডের মাধ্যমে এই জায়গাতে সেভ হবে, তাই না? জি ভাই। তো সেটার জন্য দেখবেন যে ইনসার্ট নামে একটা কোয়েরি আছে, যে ইনসার্ট ইনটু নামে একটা কোয়েরি আছে, এই কোয়েরির মাধ্যমে ডাটাবেজে ডাটা সেট করতে হয়। এই কোয়েরির মাধ্যমে ডাটাবেজে ডাটা সেভ করতে হয়। যদি আমি এই কোডটুকু কপি করি, তো আমরা এসকিউএল এ যাচ্ছি, তার আগে আমাকে এই ডাটাবেজটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমাদের এই টেবিলটা সিলেক্ট করতে হবে, এই টেবিলটা সিলেক্ট করে আমাকে এসকিউএল এ যেতে হবে। টেবিল সিলেক্ট করার দরকার নাই, টেবিল সিলেক্ট করার দরকার নাই, শুধু ডাটাবেস সিলেক্ট করে আমি এসকিউএল এ যদি যাই, এরপর আমি যদি এই জায়গাতে কোডটা পেস্ট করি, আমাকে দেখেন ইনসার্ট করব ইনটু, মানে ভিতরে, কার ভিতরে আপনি ইনসার্ট করবেন? টেবিলের নাম। টেবিলের নাম, টেবিলের নামটা কি আছে আমাদের? STUDENT, স্টুডেন্ট, এটা হলো আমার টেবিলের নাম, এই তো। এখন এই যে ভিতরে গুলো দেওয়া আছে ডাটাগুলো, এগুলো হচ্ছে আপনার কলাম নেম। আমি যদি এটাকে একটু অন্য একটা ট্যাবে ওপেন করি, আমার এখানে কলাম কি কি আছে, আমি যদি স্টুডেন্টে ক্লিক করি, স্টুডেন্ট থেকে যদি আমি স্ট্রাকচারে যাই, তাহলে দেখবো এখানে একটা আইডি আছে, এফ নেম, এল নাম, ইমেইল। তো আইডিটাও আমি নিলাম, আমি এখানে দিলাম হচ্ছে আইডি, এটা একটা কলাম। এরপরে দিলাম হচ্ছে আমি এফ নেম, এটা হলো আরো একটা কলাম, কোমা, কোমার পরে আমি দিলাম হচ্ছে এল নেম, কোমা দিয়ে আমি এল নেম দিলাম, এরপরে আমি দিলাম কোমা, এরপরে আমি দিলাম হচ্ছে ইমেইল, এরপরে কোমা, আর একটা আছে হলো পাসওয়ার্ড। এটা হলো আমাদের কলামগুলোর নাম লেখা শেষ, এই কয়টা কলামই আমাদের কাছে আছে। এখন এই কলামের মধ্যে, এই কলামের ভিতরে কি কি ডাটা ঢুকবে, এই যে ভ্যালু, এটা রাখতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই ডাটাগুলো ভ্যালুগুলো আপনাকে দিতে হবে। তো এখন পর্যন্ত আমরা ম্যানুয়ালি দিচ্ছি, মনে করেন যে এই যে আইডির জায়গাতে আমি দিলাম হচ্ছে 1, আর এফ নেমের জায়গাতে এটা দিলাম, এল নেম এটা দিলাম, ইমেইল কিছু একটা দিলাম, পাসওয়ার্ডও মনে করেন যেখানে একটা কমা দিয়ে আমি একটা কিছু একটা দিলাম, বা এইরকমই রাখলাম, বা এটা আরেকটা কমা দিলাম, এরকম কিছু একটা দিলাম। তাহলে এই আইডি গুলাতে, যেমন এই আইডিতে কি আছে, 1 বসবে, এই এফ নেমে কি বসবে বলেন তো? এফ নেমে যদি এই দ্বিতীয়টা বসবে না, আবার এল নেমে এই পরেরটা বসবে। এখন আপনি এফ নেমের জায়গাতে একটা যদি ভ্যালু মনে কম আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা টম 2টা বি 3টা এরিকসন 4টা সেটা 5টা, কিন্তু পুরাটা একটা। ও আচ্ছা, 2 সরি সরি নাম্বারটা। সরি 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 রাইট, এটা তো পুরাটা একটা। আচ্ছা, আমি আর একটা নিলাম, তো এখন দেখেন এই যে টম্বি যেটা দেওয়া আছে, এটা একটা নাম, এই এফ নেমের বসবে। এখন এখানে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা বসাই দেন anwar@gmail.com, তাহলে এটা কোথায় বসবে? এটা এই এফ নেমেই তো বসবে। কারণ কেন আপনি এফ নেমে বসবে? কারণ এটা হলো 2 নম্বরে আছে, এখানে ওই ভ্যালুটাও কি আছে, 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে। 1 নম্বরে আইডি, এই আইডি বসবে এই আইডিতে, এই ইমেল অ্যাড্রেসটা বসবে এই জায়গাতে। তো এখানে কোন ভ্যালুটা কখন বসবে সেটা আপনাকে বুঝে শুনে দিতে হবে। বুঝতে একটা পারছি?
একটা মনে মিসিং আছে, একটা কি বলে সেটাকে, সিঙ্গেল কোটেশন। এন্ডিং কোড, আচ্ছা এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, হ্যাঁ এই জায়গাতে একটা কম আছে। এখন যদি আমি এখান থেকে কি করতে করি, চেক করি, গু দেই, তাহলে ডাটাগুলো সেভ হলো। আমি যদি স্ট্রাকচারে যাই, স্টুডেন্টে যাই, তাহলে দেখবো আমার মধ্যে এই যে ডাটাগুলো সেভ হয়ে গেছে। তো এই যে ইনসার্ট ইনটু যে এসকিউএল কোয়েরি, এই কোয়েরিগুলোর মাধ্যমেই আমরা ডাটাগুলো সেভ করতে হবে। আমি কিন্তু এখনো দেখাই নাই যে আমরা কিভাবে সেভ করতেছি, বুঝাতে পারছি? তো এটা দেখাবো না, কারণটা হচ্ছে আমি চাই যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো আপনার শিখতে হবে। এটা কিভাবে ডাটাবেস কিভাবে তৈরি করে, আমি যখন প্রথম আমাকে অফিসে আমি যাই, যখন আমি এগুলো জানতাম না, জ্যাম্প আমাকে যখন বলছিল যে আপনি জ্যাম্পটা ইনস্টল করেন, তখন আপনি বলেন যে জ্যাম্প সম্বন্ধে জানে না, সে যদি গুগলে জ্যাম্পটা ডাউনলোড করতে চায় তাহলে সে কি লিখে সার্চ করতে পারে বলেন তো? ডাউনলোড, হ্যাঁ, জ্যাম্পটা স্পেলিং কি বলতে পারে বলেন? JMP তখন হবে। JAMP, এটাই হওয়া স্বাভাবিক না? জি ভাইয়া। বা হয়তো যে জায়গা জেড হতে পারে, কিন্তু আমি যদি না জানতাম এটাতে লিখবো। কিন্তু আমি এইরকম লিখছি, সে হাসতেছিল, আমার সিনিয়র বড় ভাই উনি হাসতেছিল, তার মানে সে বুঝতে পারছে যে আমার নলেজটা কোন লেভেলে ছিল। তো এই হলো তখনকার অবস্থা ছিল। তো তখন পরে বুঝাই দিল যে হ্যাঁ জ্যাম্প এই জিনিসটা। তখন আমাকে বলতেছিল যে তুমি একটা টেবিল তৈরি করো, সেই টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করো। একটা জিনিস আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম, এইভাবে আমি কি করতেছিলাম, এখান থেকে একটা নতুন ডাটাবেস তৈরি করতেছি। ডাটাবেসের মধ্যে এখানে আমি কি করতেছি, এই হচ্ছে এই এখান থেকে টেবিল তৈরি করতেছি এবং এখান থেকে ইনসার্ট করে ডাটা ঢুকাচ্ছি। ঢুকে আমি দেখাইলাম যে ভাই যে দেখেন, আমি টেবিল তৈরি করতেছি, ডাটা ঢুকাচ্ছি, ইনসার্ট করতেছি। এখান থেকে কি করা যায়, এই যে চেঞ্জ করা যায়। কোন একটা কলাম আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। কলামের নাম আপনি, কলামের নাম না সব কিছু চেঞ্জ করা যায়। কলামের নাম চেঞ্জ করবেন, টাইপ চেঞ্জ করা যায়, ল্যান্ড চেঞ্জ করা যায়। হ্যাঁ, করে আপনি আপডেট দিলেন, তারপরে এটাকে আপনি আবার ডিলিট করতে পারেন, এই কলামটা আবার ডিলিট করতে পারেন, অনেক কিছু করা যায়। তো এগুলা করে আমি দেখাইলাম। সে বলতেছে ভাই কি করতেছো তুমি, এখান থেকে তো করে লাভ নাই, তুমি কোডের মাধ্যমে করতে হবে। যে এখান থেকে তুমি ইনসার্ট করবে, এখানে ঢুকবে, আবার এখান থেকে তুমি ডিলিট করবে, ওখানে ডিলিট হয়ে যাবে, এখান থেকে আপডেট করলে ওখানে আপডেট হয়ে যাবে। এটা করে দেখা হবে। তো আপনাদেরকে কিন্তু আমি এখানে করলে হবে সেটা দেখাই না, এখন আমি আপনাকে দেখাইলাম কি যে এখানেই ম্যানুয়ালি কিভাবে করা যায়। তো এই ম্যানুয়ালি কিভাবে করা যায় সেটা নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন। শুধু প্র্যাকটিস না, এই এসকিউএল জিনিসটা খুব বেশি কঠিন জিনিস না, আবার খুব বেশি কঠিন। তো আপনি যদি এই সার্ভার রিলেটেড কাজ করতে চান, যে যত ভালো এই এসকিউএল কোয়েরি গুলা জানে, সে তত বেশি ভালো কাজ করতে পারে। কারণটা আমি বলি, এই সার্ভার রিলেটেড কাজগুলো আসলে কি হয়, আপনাকে ডাটাবেজে ডাটা সেভ করতে হবে। একটা জিনিস খেয়াল করেন কিভাবে সেভ করা লাগতে পারে। এই যে আপনি ডাটাবেজে এখানে কলাম আছে না, 4টা কলাম, এই 4টা কলামের ডাটা হতে পারে এই 2টা ডাটা হচ্ছে একটা টেবিলে সেভ হচ্ছে, আবার এই 2টা ডাটা হচ্ছে আরো একটা টেবিলে সেভ হচ্ছে। হতে পারে এখানে একটা ডাটা একটা টেবিলে সেভ হচ্ছে, প্রত্যেকটা ডাটা এক একটা টেবিলে সেভ হচ্ছে। তো এই লজিক গুলো আপনাকে বিল্ড আপ করতে হবে। আবার ডাটা নলেজ সেভ করলেন ভালো কথা। যেমন আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, তো সফটওয়্যার তৈরি করলে আপনাকে কি করতে হবে, হিসাব নিকাশগুলো ক্যালকুলেট করতে হবে না? তো সফটওয়্যার তৈরি করা মানে কি, সবকিছু আপনাকে অটোমেটিক করে দেবে। এখন আপনার মালিক চাচ্ছে, আপনাকে বলতেছে যে তুমি হচ্ছে আমাকে একটা রিপোর্ট বের করে দাও যাদের স্যালারি 20,000 টাকার উপরে, এইরকম এমপ্লয়ি আমার কোম্পানিতে কয়জন আছে তাদের একটা লিস্ট আমাকে নিয়ে এসে দাও। তো ওই কোম্পানিতে 1,000 বা 1,00,000 এমপ্লয়ি আছে, সাপোজ ফেসবুক। তো উনি কি এরকম ডাটাবেজে এসে এক বা কোন একটা লিস্টে এসে খুঁজবে যে এর স্যালারি 20,000 টাকা, এক নাম্বার টিক, এর স্যালারিও 20,000 টাকার উপরে, এই হচ্ছে 2 নাম্বার, এইরকম একজন একজন করে সে লিস্ট বসে থেকে লিস্ট ডাউন করবে? আপনার মনে না হয়? ভাইয়া। তার মানে সে অবশ্যই ফিল্টারিং করবে, সার্চ করবে। তো সেই জিনিসগুলো করার জন্য আপনাকে এই এসকিউএল কোয়েরিগুলো জানতে হবে। সেই এসকিউএল কোয়েরিগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। বুঝতে পারছি? এই যে দেখেন ওই যে একটা ভাই জিনিস ইউটিউবের খেয়াল করেন। ফিল্টারের মতো।
এখানে যদি আপনি ডাটাগুলো সেভ করতেছেন না, তো এখানে যে ডাটাগুলো সেভ করতেছেন ম্যানুয়ালি আমরা যেটা করলাম, এটা করার জন্য তো একটা কোডের মাধ্যমে এখানে সেভ হচ্ছে। সেই কোডগুলোই হচ্ছে এই কোডগুলো, এই কোডের মাধ্যমে সেভ করতেছে। আপনি ডাটা আপডেট করাই যে আপডেট এসকিউএল আপডেট, কিভাবে ডাটা আপডেট করা যায়, এখানে কোডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এখানে এরকম টেবিল তৈরি করে দেওয়া আছে, এখানে টেবিল তৈরি করে দেওয়া আছে, টেবিলের মধ্যে ডাটাগুলো কিভাবে সেট করতেছে। এই যে হোয়ার, হ্যাঁ দেখেন আপডেট, আপডেট কি একটা কোয়েরি কি করতেছে, কাস্টমার্স, মানে কাস্টমার্স কি একটা টেবিলের নাম, আপডেট কাস্টমার, কাস্টমার টেবিলটাকে আপনি আপডেট করবেন। কি আপডেট করবেন, কাস্টমার টেবিলের মধ্যে অনেকগুলো কলাম আছে না, এটা হলো কাস্টমার টেবিল, এই যেটা কাস্টমার টেবিল মনে করেন। এই কাস্টমার টেবিলের মধ্যে অনেকগুলা কি আছে, ডাটা আছে, অনেকগুলো কলাম আছে। কোন কলামটা আপনি আপডেট করবেন, আমি বলতেছে কন্টাক্ট নেম। কাস্টমার টেবিলের মধ্যে যে কন্টাক্ট নেমটা আছে, এই কন্টাক্ট নেম, এখানে কন্টাক্ট নেম আছে না, এই যে কন্টাক্ট নেম, এই কন্টাক্ট নেমটা সে চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে, যে আলফ্রেড এই নামটা আছে, এই নেম যদি কারো থাকে, এই নেমটা কারো আছে কিনা, কন্টাক্ট নেমের জায়গাতে এই নেমটা মনে হয় ওই যে কন্টাক্ট নেম, কাস্টমার নেম, আচ্ছা এই নামটা নাই, সিটি, এটা যেখানে কি আছে সেট করবে, এই নামটা সে সেট করবে। হোয়ার যেখানে কাস্টমার আইডি ইকুয়াল টু 1, যার কি আছে কাস্টমার আইডি 1, বুঝেন নাই, এই কাস্টমার আইডি, যার কাস্টমার আইডি 1, তার কন্টাক্ট নেমটা কি হবে, এটা হবে, আর সিটিটা কি হবে, এটা হবে। আগে ছিল হচ্ছে এইরকম, কাস্টমার নামটা কি ছিল, এটা ছিল, আর সিটিটা ছিল কি এটা, কিন্তু আপডেট হবে, আপডেট হয়ে কন্টাক্ট নেমটা হয়ে যাবে হচ্ছে এটা, আর সিটি নেমটা হয়ে যাবে এটা। কার হবে, এখানে এখানে তো অনেকগুলো আছে পার্সন, কার হবে, যার আইডিটা হচ্ছে হোয়ার কাস্টমার আইডি যার 1, এখানে কাস্টমার আইডি 1 কার, উপরেরটা না, জি ভাই। বুঝাতে পারি না। জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। এইরকম করে কোড গুলা দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি ডিলিট করতে চাচ্ছেন, এখানে ডিলিটে আসেন, এই যে ডিলিট করতে পারবেন এরকম করে। এখানে কন্ডিশন, এই যে হোয়ার কন্ডিশন আপনি বুঝতে পারবেন, নিচের দিকে আসেন, ডিলিট ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে, কাস্টমার কি একটা, কাস্টমার কি, ওমা ভাই কথাটা আটকে আসছে। কথা আটকে যাচ্ছে। এই যে কাস্টমার্স, এটা কি, এটা আসলে এটা ভাই একটা টেবিলের নেম। এটা একটা টেবিলের নাম, মনে করেন যে এই যে টেবিলের নাম, এটা হলো কাস্টমার টেবিল। সে বলতেছে ডিলিট ফ্রম, মানে ডিলিট করবে, ফ্রম মানে থেকে, কই থেকে ডিলিট করবে, কাস্টমার্স থেকে, মানে কাস্টমার টেবিল থেকে ডিলিট করবে। কি ডিলিট করবে, হোয়ার যেখানে কি আছে কাস্টমার নেম ইকুয়াল টু এটা, এখানে অনেকগুলা কাস্টমারের নাম আছে, যার নেমটা কি আছে, যার নেমটা হচ্ছে এটা, সেই সেই কাস্টমারটাকে ডিলিট করে দেবে। তার মানে এই পুরো জিনিসটা ডিলিট হয়ে যাবে, এই পুরো রোটা, এই কাস্টমারটাকে সে ডিলিট করে দেবে। একজন এমপ্লয়িকে সে ডিলিট করতে পারে না, তো সেই এমপ্লয়, কোন এমপ্লয়িকে ডিলিট করে দিবে, যার কি আছে কাস্টমার নেমটা এটা। বুঝতে পারতেছি না, মানে যেখানে এই নামটা থাকবে সেটা ডিলিট করে দিবে। সেটা যেখানে ডিলিট, customer পুরাটা ডিলিট করবে, পুরাটা ডিলিট করবে, পুরো নামটা ডিলিট করতে হবে। একজন কোম্পানি থেকে একটু ছেলেকে আমি বাদ দিয়ে দিব, একটা কোম্পানি থেকে বা এখান থেকে আপনি স্টুডেন্ট থেকে আমি একটা ছেলেকে বাদ দিতে চাচ্ছি, এখান থেকে রিমুভ করব। তো রিমুভ করব, কাকে রিমুভ করব, সাপোজ যার নাম তনয়, তাকে আমি ডিলিট করে দেবো। এখানে অনেকে আছে যার নাম তনয়, তাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। আমি সেই কথাটা এখানে বলতেছি যে হোয়ার কাস্টমার নেম, মানে হোয়ার নেম, কাস্টমার নেম কি আছে, এই নামটা আছে, তাকে আমি ডিলিট করে দেবো। তাহলে এই ভাই পুরো এক নামে তো জিনিসটা অনেকজন delete থাকতে পারে। তো তাহলে আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে। এক নামে, হ্যাঁ ভালো একটা পয়েন্ট, সে ভালো একটা কথা বলছে। তাহলে আপনি এই নাম ধরে ডিলিট করা যাবে না, আপনি বলতে পারেন হোয়ার, এখানে হোয়ার কি দিবেন, কাস্টমার আইডি ইকুয়াল টু 1, হোয়ার কি কাস্টমার আইডি ইকুয়াল টু, এখানে One. আপনি 1 বলে দিবেন। বুঝাতে পারি নাই, বুঝাইতে পারছি আমি। বুঝতে হ্যাঁ পারছি বুঝতে ভাই। পারছেন ভাইয়া। তো এইরকম করে এই জিনিসগুলো আপনাকে একটু শিখতে হবে, বুঝতে হবে। এই দেখেন একটা বিটুইন দেওয়া আছে, বিটুইন,
এসকিউএল বিটুইন, এই বিটুইনে আসেন। বিটুইনে আসার পরে ওই যেটা আমি বললাম যে আপনি যখন ই কমার্সে প্রোডাক্ট কিনতে যান তখন আপনি ফিল্টার করেন না, করতে পারেন যে আপনি এত থেকে এত রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলো যেগুলো আজকাল আমার সাথে শো করেন, আপনি রেঞ্জ বলে দেন না। জি ভাইয়া। দেখেন ওই এই স্কুলগুলো লিখে কাজগুলো করে। এখানে বলতেছি সিলেক্ট স্টার চিহ্ন, স্টার সাইনটা মানে হচ্ছে অল, স্টার সাইনটা মানে কি অল, ফ্রম কাজ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের মধ্যে যা কিছু আছে সবগুলোকে সিলেক্ট করছি। প্রোডাক্ট কি, এটা টেবিলের নাম প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্ট টেবিল। এই প্রোডাক্ট টেবিলটা পুরাটাকে আমি সিলেক্ট করলাম, পুরাটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি বললাম হোয়ার, হোয়ার যেখানে কি আছে প্রাইস, প্রাইস কোনটা, এই যে প্রাইস, হোয়ার প্রাইস কত দেওয়া আছে এখানে, এখানে প্রাইস বিটুইন 10 এন্ড 20, 10 এবং 20 মাঝখানে যে প্রাইস গুলো আছে সেগুলোকে আমার সামনে শো করে। এই প্রাইজের মধ্যে তো অনেক প্রাইস আছে, 10, 12, 20 আছে না, আমি বলতেছি 10 এবং এই যে রেঞ্জ বলে দিলাম যে 20, এর মাঝখানে বিটুইন এই দুটো মাঝখানে যে প্রাইজের প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমার সামনে শো করা। বুঝতে পারিনি? বুঝছি ভাইয়া, তো আপনাকে মাইক্রোসফট এক্সেলের কাজগুলোর মতো। হ্যাঁ, তো এই কাজগুলো কিন্তু এগুলা এসকিউএল দিয়ে হয়। তার মানে আপনি একটা সফটওয়্যারে কিন্তু কাজ করতে গেলে আপনাকে এই এসকিউএল কুইরিগুলো জানতে হবে। তো এই এসকিউএল কুইরিগুলো যত আপনি ভালো জানবেন তত আপনি ভালো এরকম লজিক দিয়ে কাজ করতে পারবেন। তার মানে এটা আমি আপনাকে শিখাচ্ছি কম, আপনি মনে করতে পারেন যে গুরুত্ব কম, ব্যাপারটা একদমই না। এটাকে আপনাকে অনেক বেশি ভালো জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো জাস্ট আমি আপনাকে শুধু একটা গাইড করতেছি যে আপনি এই W3 স্কুল থেকে যেগুলো আছে এগুলাই মোটামুটি যদি আপনি কিছুটা কভার করতে পারেন তাহলে মোটামুটি একটা ভালো লেভেল পর্যন্ত হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু আপনি আটকায় যাবেন, কাজ করতে পারবেন না। কারণ দেখেন আমরা কিন্তু এখানে আটকায় আছি গতদিন, দেখছেন এখানেই আমরা আটকায় আছি গতদিন, এখনো ডাটা সেভ করতে পারিনি। পারছি ডাটা সেভ করা? তো এটার জন্য আমাদের ডাটাবেস শিখতে হবে। ডাটাবেস সম্বন্ধে একটা বেসিক আইডিয়া হয়েছে না আমাদের? ডাটাবেসটা নিয়ে কি আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে? জি ভাইয়া। আপনাদের কিন্তু এরপরে হয়তো আমি জানি না আমি থাকবো কিনা, আপনাদের ওয়ার্ডপ্রেসে ক্লাসে কিন্তু ডাটাবেসটা নিয়ে কাজ হবে, কারণ ওয়ার্ডপ্রেসও কিন্তু পিএইচপির একটা সিএমএস, তো ডাটাবেসটা লাগবেই। তো তখন হয়তো আপনি এই কোডগুলা দেখবেন না, কিন্তু ভিতরে ভিতরে এই কোডগুলাই কাজ করে। হয়তো এই কোডগুলা আপনাদেরকে ভিতরে ভিতরে আপনি দেখতে পাবেন না, বাট ভিতরে ভিতরে এই কোডগুলাই কাজ করে। এবং আপনি যে ফিল্টারিং কথা বলতেছেন, যা কিছু বলেন না কেন, এই এসকিউএল কোয়েরি দিয়েই কাজ কিন্তু হয়। বুঝাতে পারছি? সব কাজ কিন্তু এগুলা দিয়ে হয়। ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। বড় বড় ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলটা কি পিএইচপি কন্ট্রোল প্যানেলই হয়? কিসে হয়? আপনি কন্ট্রোল প্যানেলটা দেখাইলেন না যে আমরা স্কুল যেটা ইউজ করলাম, এটা হ্যাঁ এটা ওই যে পিএইচপি মাই অ্যাডমিন অ্যাডমিন প্যানেলটা আর কি সবসময় কি একই থাকে? না না, এটা ইউজ করে শোনেন, এটা হলো যেমন আমরা পিএইচপির জন্য একটা সার্ভার ইউজ করতেছি অ্যাপাসি, অ্যাপাসি একটা সার্ভার, কিন্তু অ্যাপাসির জন্য আমরা জ্যাম্প ইউজ করতেছি। তো জ্যাম্প ইউজ না করলে পারতাম না, ওয়ার্ম আছে, আরো অনেকগুলো আছে, এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ইউজ করতে পারতাম। তো আমরা এটা যেটা ইউজ করতেছি এটা না ইউজ করে আরো অনেক কিছু ইউজ করা যায়, অনেক এরকম অনেক ইন্টারফেস দেওয়া অনেক জিনিসপত্র আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, সবাই হচ্ছে এটা ইউজ করে থাকে। এই জন্য ই কমার্স ওয়েবসাইটের জন্য ভাই কোনটা ইউজ করা হয় এটাই? ই কমার্স টি কমার্স তো এটা কোনো প্রসঙ্গ না, সবার জন্য সবার জন্য ই কমার্স বলতে কোনো এটা তো এটা তো কোনো কাজের জন্য জিনিস না। এটা তো আপনি কি করেন, শুধু জমা রাখতেছেন, এটা তো কোনো প্যানেল না। হ্যাঁ, এটা আলাদা জিনিস, এটা তো কোনো কিছু না। তো যাই হোক, আপনাদেরকে এই বিষয়গুলা একটু আসলে জানতে হবে। এই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে, একটু শিখতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। এই হোয়ার কন্ডিশন গুলো বুঝতে হবে, এই যে কাউন্ট করা, এভারেজ করা, সাম করা, ঠিক আছে, আপনি যে টোটাল যোগ করবেন কিভাবে করবেন সেই জিনিসগুলো এখানে কিন্তু সব সুন্দর করে বলে দেওয়া আছে। কাউন্ট, প্রোডাক্ট আইডি, ফ্রম প্রোডাক্ট টেবিল, এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করেন, তারপরে সামনের দিন আমরা ডাটা ইনসার্ট করবো ইনশাল্লাহ। বুঝতে পারছি?
এখন এই জিনিসগুলো আমি আসলে সবগুলো দেখাইতে গেলে এটা নিয়ে আপনাকে আরো মাস দুয়েক সময় দিতে হবে। তো এত সময় যেহেতু আমাদের নাই, তো আমি তো অন্তত এতটুকু বুঝাইতে সক্ষম হয়েছি যে এগুলা কাজ কিভাবে করতেছে। এই কাজগুলো আপনি তো নিজে নিজে এখন শেখার সামর্থ্যটা অর্জন করছেন আজকে ক্লাসের পর, যে কিভাবে শিখতে হয়। যদি সেটাতে বুঝতে সমস্যা হয়, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলা অনেক ভালো করে কথা বলে, অনেক ভালো করে বুঝাই দেয়। তো ওগুলো একটা আপনি হেল্প নিতে পারেন, নিয়ে একটু আরেকটু কনসেপ্ট নিলেন। বাট এটা কিন্তু জানাটা খুব দরকার, যদি আপনি পিএইচপি নিয়ে কাজ করতে চান তাহলে এই জিনিসগুলো আপনার জানা দরকার। সো এই জন্য এটাকে একটু গুরুত্ব সহকারে দেখেন এবং এটা স্টাডি করেন। এখানে খুব বেশি জিনিসপত্র নাই, আপনি কয়েকটা জিনিসপত্র দেখেন, দুই একটা জিনিসপত্র দেখলে আপনার মানে বুঝতে আর সমস্যা হবে না। আপনি নিজে নিজে সব অটোমেটিক্যালি বুঝবেন। এই জিনিসগুলো মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার দরকার নাই কিচ্ছু না, শুধু আইডিয়া নেবেন, শুধু আইডিয়া নেবেন। যখন দরকার হবে তখন আমরা অটোমেটিক্যালি কি করতে পারবো, এগুলা আমরা গুগল করে বের করে নিতে পারবো। বাট শুধু একটা আইডিয়া নেন যে কিভাবে কি কাজগুলো কোনটা কি হচ্ছে।